সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1175তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ ইয়াসিনের জীবনের কলিজা কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল জিনের ভয়ে 7 বছর ধরে গ্রামে কোনো মানুষ নেই। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার কোনো এক ভৌতিক বাস্তব জীবনের গল্প। শুধু আমি আপনাকে এই গল্পের প্রসঙ্গে এইটুকু বলে রাখি, এই গল্পটা এরকম একটা গল্প শোনার পরে আপনার মনটা শীতল হয়ে যাবে এবং ভয়ে হয়তো মাঝে মাঝে আপনি আত্মীয় উঠতে পারেন। আমি অনুরোধ করব সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই ইয়াসিনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য, এবং গল্প শেষে ইয়াসিন ভাইকে একটা মতামত দিবেন কমেন্ট বক্সে, কারণ ইয়াসিন ভাই ঠিক এই মুহূর্তে তিনি অনেক বড় একটা বিপদে আছে। আপনাদের কমেন্টের মাধ্যমে তিনি হয়তো এই বিপদ থেকে রক্ষা পেতে পারে। শুধু তিনি নয়, আপনাদের কমেন্টের মাধ্যমে এই ইয়াসিন ভাইয়ের গ্রামের পুরো মানুষগুলো হয়তো মহা বিপদ থেকে রক্ষা পেতে পারে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন মিয়া, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা ভাই সহ ছোট একটা ভাই, রয়েছে আমার ছোট 2টা বোন সহ বড় একটা ভাই, বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 3 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক নিম্ন একান্নবর্তী মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে। আমার এই গল্পটা আজ থেকে বহু বছর আগে। আমার বর্তমান বয়স প্রায় 60 থেকে 65 বছরের কাছাকাছি। আমি আমার জীবনের গল্পটা প্রথম দিকে বলি, এবং আজকের এই সমাজের মতো, আজকের এই সমাজ ব্যবস্থার মতো আমাদের জীবনটা, আমাদের প্রথম দিকটা এরকম ছিল না। আজকে জায়গা সম্পত্তি নিয়ে মানুষের মাঝে কত মারামারি, কত হানাহানি, কত কোপাকুপি, কত কিছু হয়ে থাকে। কিন্তু আমাদের সময় জায়গা সম্পত্তি নিয়ে এরকম কোনো কিছুই হতো না। একজনের জায়গায় আরেকজনের বছরের পর বছর ঘর তুলে রাখলেও কেউ বাধা দিত না। একজনের জমি আরেকজনে মাসের পর মাস খনন করে ফসল ফলালেও কেউ বাধা দিত না। মানুষের মাঝে ছিল মায়া, মহাব্বত আর ভালোবাসা। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে আমার যখন 7 বছর বয়স, তখন আমাদের গ্রামে একটা ভিন্ন রকমের ঘটনা ঘটে। আমার জীবনের গল্পটা ওখান থেকেই শুরু। আমার যখন 7 বছর বয়স, একদিন অমাবস্যার ওই ঘুটঘুটে অন্ধকার রাতের বেলায় হঠাৎ করে এক মধ্যবয়স্কর থেকে একটু বেশি বয়স্ক কোনো একটা লোক আমাদের ঘরের দরজায় মধ্যরাতে এসে খাবার চাচ্ছে। বলতেছে, ঘরে কেউ আছো? ও মা, আমার কিছু খাবার দে, আমার পেটে অনেক খিদা লাগছে। ওই সময় আমি আর আমার বড় ভাইয়া আর আমার বাবা আপনার বারান্দায় ঘুমাইতাম। আমাদের এই ঘরটা ছিল সনের ঘর। আমরা বারান্দায় ঘুমাইতাম আর ভিতরে আমার মা আর বোনেরা ঘুমাইতো। ওই সময় প্রতিটা পরিবারে এরকমই হতো। পরিবারের পুরুষরা বেশিরভাগই আপনার বারান্দার মধ্যে ঘুমাইতো, খোলা বারান্দায় ঘুমাইতো, যে বারান্দার কোনো দরজা জানালা ছিল না, এরকম বারান্দায় ঘুমাইতো। আর মহিলারা ঘরের ভিতর ঘুমাতো। এরকম করে যখন 2টা ডাক দেয়, হঠাৎ করে আমার আব্বার তখন ঘুম ভেঙে যায়। আমার আব্বা তখন আমার বড় ভাইকে ডাক দেয়, এবং বড় ভাইকে ডাক দিলে সাথে সাথে আমিও তখন ঘুম থেকে উঠে যাই। উঠে আমার আব্বা তখন হারিকেনের বাতিটা ডিম করে রাখে, এবং একটু পর যখনই লোকটা ডাকে, হারিকেনের বাতিটা বড় করে দিয়ে আমার আব্বা তখন হারিকেনটা নিয়ে ওই লোকটার সামনে যায়, এবং তার মুখের দিকে তাকিয়ে আমার বাবা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। ওই লোকটার মুখে ছিল বসন্তের গোটা। আপনারা হয়তো অনেকেই চিনেন, জীবনে একবার যে গোটাগুলো হয়ে থাকে বসন্তের গোটা, এবং এগুলো অনেক বড় বড় হয়ে আছে, এগুলো থেকে পানি বেরোচ্ছে, খুব বিশ্রী একটা অবস্থা। আবার দেখার পরে সাথে সাথে পিছনের দিকে চলে আসে। আমার বড় ভাই তখন বলতেছে, আপনি কে, এখানে কেন আসছেন? বলতেছে, আমার কিছু খাবার দে রে বাপ, আমার অনেক খিদা লাগছে, আমি কিছু খাবো। এটা বলার পরে আমার বড় ভাইয়া তখন ঘরের দরজা ধাক্কাইতে শুরু করে। আমার মা তখন দরজা খোলে। ভাইয়া তখন মারে বলতেছিল যে, ও মা, এক ফকির বেটা আসছে, ঘরে কিছু আছে কিনা দাও। মা বলতেছিল, এত রাতের বেলায় কোত্থেকে কোন ফকির বেটা আসছে? আচ্ছা ঠিক আছে। তো আমাদের ঘরে শুকনো কিছু খাবার ছিল, লাইক মুড়ি, চিরা আর আপনার চিনি, আপনার গুড়, এই টাইপের কোনো খাবার ছিল। আমি যতটুকু দেখলাম যে আমার ভাইয়া শুকনো অনেকগুলো খাবার এনে লোকটাকে দিল, এবং শুকনা খাবারগুলো দিল। পরে এই লোকটা তখন শুকনা খাবারগুলো খাইলো। খাওয়ার পরে আমার ভাইয়া তখন, আব্বা তখন বলতেছে,
যে আপনি আসছেন কোত্থেকে। আমাদের গ্রামটা না একটু ভিন্ন রকম একটা গ্রাম ছিল, মানে আমাদের গ্রামের আশেপাশে তেমন কোনো গ্রাম ছিল না, এবং আমাদের গ্রামের ওই পারে একটা গ্রাম, এই পারে আরেকটা গ্রাম, এবং এই পারে গ্রামের পরে আর কোনো গ্রাম নাই। এরপরে মানে আপনার শুধুমাত্র হচ্ছে ফসলি জমি আর জমি, এবং আমাদের গ্রামে খুব বেশি ফ্যামিলি নেই, হয়তো 10 থেকে 15টা পরিবার আমাদের গ্রামে আছে। এবং আমাদের গ্রামের মানে দুই পাশ ধরেই হচ্ছে আপনার একটা নদী আছে, এবং অন্য পাশেও হচ্ছে অনেক বড় আপনার হচ্ছে বিল আছে। সো আমাদের গ্রামে ঢুকাটা খুব কঠিন। আর ওই রাতের বেলায় এই গ্রামে যে আসার মতো তেমন কোনো নদীতে কোনো নৌকা থাকে না ওই সময়, মানে খালে কোনো নৌকা নাই, তার নৌকা ছাড়া এই লোকটা আসলো কী করে, এটাও তো ভয়ের একটা বিষয়। তো এরপরে খাবার দাবার খেলো, খাওয়ার পরে আমার আব্বা তখন বলতেছে আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান। তো ওই লোকটা তখন আমার আব্বারে বলতেছে, মানে পাগলটা আমার আব্বারে বলতেছে যে একটু কি থাকার জায়গা দিবি বাপ, আমি রাতটা কাটিয়ে সকালবেলাই চলে যাব। আমার আব্বা তখন বলতেছে না না না, এখানে আমি থাকার যাবো দিব কোত্থেকে, আমার এখানে থাকার কোনো জায়গা নাই। ঘরে আমার বউ বাচ্চা, আমার মা বাবা, এবং বাইরে আমি আমার সন্তানদেরকে নিয়ে শুয়ে আছি, আমার তো মানে আপনাকে দেওয়ার মতো কোনো জায়গা নাই। লোকটা তখন বলল আচ্ছা ঠিক আছে, সামনে যে গাছতলা আছে আমি আপাতত গাছতলায় ঘুমিয়ে যাব। এই বলে আমাদের বাড়ির সামনে হচ্ছে অনেক বড় একটা বড়াই গাছ ছিল ওই সময়, বিশাল বড়। ওই বড়ই গাছের নিচে ওই লোকটা তখন শুয়ে গেল, এবং রাতে তখন ভয়ে বাবা, আমি, আমার ভাইয়া কারো চোখে না ঘুম আসতেছিল না। এরকম করতে করতে এক পর্যায়ে দূর থেকে বাতাসে ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো। ফজরের আজান দেওয়া মাত্রই আব্বা তখন ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে উজু করে আসলো। আমার ভাইয়ের সাথে সাথে আমিও তখন উজু করার জন্য পুকুর পাড়ে গেলাম, এবং উজু সম্পূর্ণ করে এসে দেখলাম যে ওই লোকটা ওই মুহূর্ত পর্যন্ত ওখানে মানে শুয়ে আছে ওইখানের মধ্যে। আমার আব্বা তখন আমার ভাইয়ারে বলতেছে একটা কাজ কর, তুই আর ইয়াসিন মসজিদে যা, আমি মসজিদে যাব না, আজকে আমি বারান্দার মধ্যে নামাজ পড়িনি। কারণ এই লোকটা কোত্থেকে আসছে তার তো কোনো হদিশ নাই। আমার ভাই বলতেছে যে আব্বু ফজরে আজান দিয়ে দিছে, এখন কিছু হবে না, চল আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি। আমার আব্বা তখন ভাইয়াকে বলতেছে যে বিপদের কোনো হাত পা নাই, কোত্থেকে কীভাবে কোন বিপদে পড়ে যায় তা তো বলা যায় না, সুতরাং আমি আপাতত ঘরেই নামাজ পড়ি, তোরা যা মসজিদে যা। এই বলে আমি আর ভাইয়া তখন মসজিদের দিকে নামাজ পড়তে গেলাম। আমার আব্বা তখন ঘরের দিকে চলে গেছলো। আমরা মসজিদে নামাজ পড়তেছি, নামাজ শেষ না হতে হতে আমি ভাইয়ারে বলতেছি ও ভাইয়া তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, বাড়িতে যাই দেখি বাড়ির অবস্থা কি। আমার আব্বা তো বললো যে আব্বু বাড়ি পাহারা দিবে, না জানি নতুন করে কি ঘটলো, এই লোকটাকে তো আমরা আর চিনি না, হয়তো কোনো বিপদও হতে পারে। আমার ভাইয়া তখন আমার সাথে সাথে তখন মসজিদ থেকে বাড়িতে আসলো, এবং বাড়িতে আসার পরে দেখলাম আমার আব্বা ওই লোকটার সাথে কথা বলতেছে, মানে উঠানে বসে কথা বলতেছে, আপনি কোত্থেকে আসছেন, আপনার পরিচয় কি, আপনি এখানে কী চান, এরকম করে কথা বলতে বলতে আস্তে আস্তে করে সকাল হতে শুরু হয়। সূর্যটা তখন একটু একটু করে উপরের দিকে পৃথিবীতে কিরণ ছড়াচ্ছিল। ওই মুহূর্তে তখন একজন দুজন করে আমাদের রাস্তা দিয়ে যেতে যেতে আস্তে আস্তে দেখে যে আমার আব্বা লোকটার সাথে কথা বলতেছে। তখন আস্তে আস্তে করে লোকজন এদিক সেদিক থেকে আমাদের বাড়ির মধ্যে আসতেছে, এবং আসার পরে সবাই বলে যে কী হয়েছে, মানে ঘটনা কি। আমার আব্বুর সাথে কথা বলতেছে। আমার আব্বু বলে রাতের বেলায় হঠাৎ করে এসে আমাদের কাছে খাবার চাইলো, খাবার দিলাম, এখন খাবার খাওয়ার পরে তুই লোক আর আমাদের বাড়ি থেকে উঠতেছে না, আমাদের বাড়ির মধ্যে এখানে গাছের নিচেই শুয়ে আছে। এরকম একজন দুইজন তিনজন করে হতে হতে পুরো গ্রামে খবর হয়ে গেল যে অচেনা অজানা কোনো এক বসন্তের বিচে ওঠা লোক, ভয়ঙ্কর আকৃতির চেহারাওয়ালা কোনো একটা লোক আমাদের বাড়িতে আসছে, এবং আমাদের বাড়িতে এসে এরকমভাবে ঝামেলা করতেছে। তো এইটা হওয়ার পরে আমার আব্বা তখন এই লোকটাকে যতই উঠানোর চেষ্টা করতেছে, না লোকটা উঠবেই না। আমার আব্বা বুঝাচ্ছে সে উঠেই না, এবং দিনের প্রায় তখন 10টা বেজে গেল, এবং অনেকেই আইসা তখন ওর গায়ে ধরা যায় না, মানে ওর গায়ে মানে আপনার বিশ্রী বসন্তের গোটা উঠে আছে, এবং এই গোটাগুলোর পানি বেরোচ্ছে, মানে আপনার পচা পানির মতো পানি বেরোচ্ছে, এবং গায়ে প্রচণ্ড রকমের দুর্গন্ধ, মানে এত পরিমাণে দুর্গন্ধ এটা বলার মতন, এখানে কোনো মানুষ দাঁড়ায় থাকতে পারে না, এত পরিমাণের বৃষ্টি দুর্গন্ধ। এবং আমার আব্বা তখন করলো কি অন্য অন্য লোকদেরকে ডেকে এনে আপনার সালার বস্তা তো হয়তো অনেকেই চিনেন, যেগুলোতে ধান ঢুকানো হয়, পাটের বস্তা, এবং ওই পাটের বস্তার সালার বস্তা দিয়ে লোকটায় তখন জোর করে ধরে আমাদের ওই ঘরের উঠান থেকে বের করা হলো। কারণ দেখা গেলো যে আমাদের উঠানের মধ্যে আমার মা আছে, বোনেরা আছে, দাদি আছে, এরা হাঁটাচলা করবে, মহিলা মানুষ, এই জন্যই লোকটাকে তখন ওখান থেকে ধরে সবাই মিলে জোর জবস্তি করে এখান থেকে উঠাইয়া আমাদের যে খালের পাড় ছিল খালের পাড়ে নিয়ে তখন লোকটাকে রাখা হলো। এবং খালের পাড়ে গিয়ে সে লোকটা খুব রাগান্বিত, মানে খুব রাগ করতেছে, আমাকে কেন আনছি সেখানে, আমি এখানে থাকবো না, আমি ওই বাড়ির মধ্যে থাকবো, আমি বাড়ির মধ্যে থাকবো, এরকম করতেছে। এবং খালের পাড় থেকে পানি উঠে লোকটার গায়ে তখন পানি মারা হলো। এই লোকটা আর কোনোভাবে কারো কোনো কথা শুনতেছে না, বাড়ির ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এক পর্যায়ে আমার গ্রামের লোকজন মিলে এই লোকটার গায়ে হাত তোলে, মানে এক কথায় লোকটাকে মারে। লোকটা মায়ের খেতেছে আর বলতেছে আমারে শুধু শুধু মারিস না, আমারে শুধু শুধু মারিস না, আমি তোদের উপকারের জন্য আসছি,
আমি তোদের উপকারের জন্য আসছি, আমি তোদের ক্ষতি করার জন্য আসি নাই রে। এই কথাগুলো বলে। আমার এই কথাগুলো এখনও মনে স্পষ্ট মনে আছে ভাই। আমার এত বয়স হয়েছে তখনও এই লোকের এই কথাটা মনে আমার এখনও কানে বাজে। তিনি বলে, আমি তোদের গ্রামের উপকার করার জন্য আসছি, আমি তোদের গ্রামের ক্ষতি করার জন্য আসি নাই। এরপর আস্তে আস্তে গ্রামের সব মানুষগুলো বাড়ির দিকে চলে আসলো এবং সেদিন গ্রামের মানুষগুলো সবাই একটু সজাগ ছিল। মানে সারাটা দিন একটু মানে চোখ কান খোলা রাখছে যে লোকটা আবার কখন ঢুকে। এর মধ্যে দেখা গেলো লোকটা আবারও আসছে, আপনার দুপুরের পরে আবারও আসছে, এসে খাবার চাইতেছে। তো মানুষ তখন কী করে, যার ঘরে যা আছে ওই লোকটারে খাবার দিয়ে দেয়, যেতে খাবার খেয়ে চলে যায়। এবং এমন করতে করতে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে যায়। এবং 2-3 দিন পরে গ্রামের সবাই সিদ্ধান্ত নিল যে কী করা যায়। এই যে পাগল লোকটা আমাদের গ্রামে ঘোরাফেরা করতেছে, গ্রামের জোয়ান বৃদ্ধ বয়স্ক কত মানুষ আছে, ওদের মাধ্যমে দৌড়াদৌড়ি করে এই ধরনের ঝামেলা করে এইভাবে তো আসলে থাকা যায় না, এইটার একটা বিধি ব্যবস্থা করা দরকার। তো সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে লোকটাকে খালের ওই পারে দিয়ে আসবে। খালের ওই পারে একটা গ্রাম আছে, ওই গ্রামে দিয়ে আসবে এবং ওই গ্রামে দিয়ে আসলেই পরে ভালো। এই বলে আসরের নামাজের পরে মাগরিবের একটু আগে তখন একটা নৌকা হায়ার করে নৌকার মধ্যে লোকটারে জড়াজড়ি করে মানে একদম সবাই মিলে টেনে হেঁচড়ে কোনোভাবে নৌকার মধ্যে উঠানো হয়। এবং নৌকাতে উঠানোর পরে নৌকা তখন মানে আপনার বইটা বেয়ে ওই পারে নিয়ে যায়, ওই পারে নিয়ে গিয়ে লোকটাকে ওই পারে নামাই দেয়। মাগরিবের পরে নামাই দিই, কারণ হচ্ছে আবার দিনের আলোতে যদি ওই গ্রামের মানুষ দেখে যে তাদের গ্রামে একটা পাগল ছেড়ে দিয়ে আসছে, তা তারাও তো খেপে যাবে, রেগে যাবে। এই জন্য হলো কি যে আপনার যখন একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, ওই মুহূর্তেই তখন ওই গ্রামে লোকটাকে রেখে আমরা তখন সবাই আবার ফিরে চলে আসলাম। এবং সবাই ফিরে চলে আসলো এবং আসার পরে দেখা গেলো যে না, এইভাবে আমরা তখন সবাই মিলে মানে আপনার খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গেলাম। এই রাতের বেলায় এই লোকটা আবারও জানি কোত্থেকে চলে আসছে এবং এসে সবাইকে ডাকতেছে যে উঠ উঠ, তোরা ঘুমিয়ে থাকিস না, তোদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে, অনেক বড় বিপদ তোদের জন্য অপেক্ষা করতেছে, তোরা অনেক বড় বিপদের সম্মুখীন হবি, তোরা আমারে বুঝলি না, আমারে শুনলি না, আমারে মানলি না, তোরা আমার কথা শুনলি না, এরকম করে খুব জোরে জোরে লোকটা ডাকতেছে। এবং সবাই তখন লাঠি সোটা হাতে যা যা কিছু ছিল এবং প্রদীপ বাতি নিয়ে সবাই তখন ঘর থেকে বেরোলো এবং ঘর থেকে বেরোয় দেখলো একইভাবে লোকটা গ্রামে টহল দিয়ে বেড়াচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই লোকটার গায়ে না এক ফোঁটাও কোনো পানি নেই, মানে কোনো পানি নেই, একদম শুকনা, ওনার শরীরটা একেবারে শুকনা। মানে আমরা অবাক হয়ে গেলাম যে এত বড় একটা খাল, এই খাল পার হয়ে যদি এপারে আসতে হয় তাহলে তো সে অবশ্যই পানি তার শরীরে লাগবে, কিন্তু তার গায়ে কোনো পানি মানে গায়ে কোনো শরীরেও কোনো পানি নেই। তো এই লোকটা আসলো কীভাবে? অনেকেই তখন জিজ্ঞেস করে, আপনাকে যে আমরা ওই পারে দিয়ে আসলাম, আপনি এই পারে কীভাবে আসলেন, আপনাকে কে আনছে? তো ও লোকটা বলে, আমি আসছি, আমি তোদের কাছে আসছি, আমি তোদেরকে ভালোবেসে আসছি, আমি ভিন গ্রামে থাকবো কেন, আমি তোদের গ্রামেই থাকবো। যতভাবেই সবাই চেষ্টা করতেছে লোকটাকে বোঝানোর জন্য, ঠিক করার জন্য, কিন্তু এই লোকটাকে আর ঠিক করানো হয় না, বোঝানোও হয় না। ইনি এরকমভাবে হচ্ছে ওনার উন্মাদ পাগলামি উনি করেই যাচ্ছে এবং ওনার ওই পাগলামির ফলশ্রুতিতে সবাই তখন খুবভাবে খেপে গেল যে আসলে কী করা যায়। যতভাবে ওনাকে আমরা দূরে ঠেলে দিই, যতভাবে ওনাকে দূরে দিয়ে আসি, এই লোকটা ততই কাছে আসার চেষ্টা করে এবং তাকে তো আসলে দূরে রাখা যায় না। এবার সবাই মিলে সিদ্ধান্ত করলো এই লোকটার খাবার দেওয়া বন্ধ করে দিবে। যদি খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আর এই লোকটা এই গ্রামে আসবে না বা এই গ্রামে আর কোনো ঝামেলা করবে না, খাবার না পাইলে এমনি চলে যাবে। এরপরে পুরো গ্রামে গ্রামে বলে দেওয়া হলো, মানে বাড়ি বাড়ি বলে দেওয়া হলো যে লোকটা যাতে খাবার চাইলে কেউ যাতে আর খাবার না দেয়। সবাইকে বলে দিল যে আপনারা কেউ আর খাবার দিবেন না, ও যখনই খাবার চাইবে আপনারা বলবেন খাবার নাই, কেউ খাবার দিবেন না। এবং আমাদের একটা ধারণা, মানে গ্রামের বাসীর একটা ধারণা ছিল যে লোকটাকে খাবার না দিলে উনি পেটের খিদে আমাদের গ্রাম থেকে চলে যাবে। যেমন কথা তেমন কাজ, একটা পর্যায়ে মানুষ খাবার দেওয়া বন্ধ করে দিল, কেউ আর ওনারে খাবার দেয় না। উনি কখনো এই ঘরের দরজায় গিয়ে রাতের বেলায় খাবার খোঁজে, ও মা ও বাবা দরজা খোল কিছু খেতে দে, মানে কেউ আর খাবার দেয় না। এবং দিনের বেলায় কারো বাড়ির সামনে গেলে কুকুরের মতো ধুর ধুর করে লাঠি দিয়ে লোকটাকে তাড়া করতে থাকে। মানে কোনোভাবে ওনাকে কেউ আর কোনো রকমের খাবার দাবার দিচ্ছে না। এরকম করে প্রায় 2-3 দিনের মতো কেটে গেল, কিন্তু লোকটা আর এই গ্রাম থেকে যাচ্ছে না। সবাই তখন অবাক হয়ে গেল যে লোকটার আমরা খাবার দিই না, এই খাবার খায় না এবং এইরকম একটা অবস্থার ভিতরে তারপরও এই গ্রামকে আঁকড়ে ধরে পড়ে আছে, এই গ্রাম ছেড়ে যায় না। এই লোকটা আসলে চাচ্ছেটা কি, এই লোকটার মনস্তাপ কি, এই লোকটার মনের ভিতরে কি আছে, কেন সে এইভাবে আমরা বলার পরও আমাদের গ্রাম ছেড়ে যাচ্ছে না, একইভাবে আমাদের গ্রামের ভিতরেই পড়ে আছে। মানে সবাই তখন এই বিষয়টা নিয়ে খুব টেনশনের ভিতরে পড়ে গেল যে এখন কি করা যায়, মানে কিভাবে কি করা যায়। কেউ কোনো কিছু বুঝতে পারতেছিল না যে কিভাবে এটা থেকে রক্ষা পাওয়া যায় বা কিভাবে কি করতে পারবো। তো এমতো অবস্থার ভিতরে সময়গুলো কাটতেছে, দিন আর রাতগুলো কাটতেছে খুব মহা বিপদের মধ্যে। এইভাবে প্রায় 1 সপ্তাহ মতো কেটে গেল।
পুরো 1 সপ্তাহ এই লোকটারে কেউ এক গ্লাস পানিও খেতে দিল না। শুধুমাত্র নদীর পানি, আপনার খালের পানি, এরপরে হচ্ছে আপনার কাঁচা শাকসবজি এটা ওইটা থেকে সেইভাবেই খাচ্ছে। 1 সপ্তাহ পরে একদিন সকালবেলা আমি মক্তবে যাব, মানে আপনার মাদ্রাসায় যাব। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আমাদের গ্রামের সব বাচ্চারা ওখানে গিয়ে পড়তো। সকালবেলা মাদ্রাসায় 7টা বাজে আমি গেলাম, এবং মাদ্রাসায় গেলে পরে এরকমভাবে একটা গুঞ্জন বসছে, মানে সবাই মিলে বলতেছে ওই পাগলটা নাকি মারা গেছে। সবাই বসন্ত পাগলা বলতো, বলে যে বসন্ত পাগলা মারা গেছে খালের পাড়ে। তো আমিও তখন মাদ্রাসা থেকে বেরোই, সবাই তখন বেরোই দৌড়েয়া, মাদ্রাসার থেকে বেরোই আমরা তখন ওই খালের পাড়ে যাই, এবং খালের পাড়ে গেলে পরে দেখি লোকটা ওখানে শুয়ে আছে। এবং তার দেখে সত্যিকার অর্থে ভাই আমার তখন অনেক মায়া লাগছিল, মানে এরকম করে হা করে আছে, জিহ্বাটা বেরিয়ে আছে, খুব খারাপ একটা অবস্থা। এবং তার গায়ের মধ্যে তখন পর্যন্ত কিন্তু বসন্তের বিচিগুলো ছিল, এবং এত দুর্গন্ধ যে তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। লোকটা যখন মারা গেল তখন সবাই গ্রামের চিন্তা করতেছে, এখন যেহেতু মারা গেল এখন কি করা যায়, তারা তো একটু দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, এভাবে তো আর রাখা যাবে না। সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল একটা কাজ করব, এই লোকটাকে আমরা দাফনের ব্যবস্থা করব, কিন্তু আমাদের ওই খালের পাড়ে, তখন ওই খালের পাড়ে লোকটাকে কোনো রকমের সাদা কাপড় পেঁচিয়ে গোসল সারা, কোনো গোসলও দেওয়া হয়নি, কারণ গোসল দেবে কীভাবে ভাই, ওর গায়ে এত বিশ্রী গন্ধ। এই লোকটার পাশে দাঁড়িয়ে থাকাই মুশকিল, মানে ওনার পাশে দাঁড়িয়েই থাকা যায় না, যে এত বিশ্রী, এত ময়লা, এত দুর্গন্ধ ওনার পাশে। তা ওনারে কীভাবে হচ্ছে আবার কেমনি কি ওনারে কী করবে, মানে গোসল কিভাবে দিবে। তো এই জন্য কোনো মতো কাপড় টাপড় পেঁচে ওনাকে তখন মানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তো উনি যেদিন মারা যায় সেদিন মানে ওই দিনটা কেটে গেল, এবং রাতের বেলায় পুরোটা গ্রাম, আমাদের পুরোটা গ্রাম কেমন জানি একটা থমথমে একটা ভাবের মধ্যে ছিল। মানে মনে হয় অনেক বড়, অনেক বোঝাই বহন করা একটা মানে রাত্রি, এবং এই রাত্রিটা কাটে না। মানে আমরা তো ধরেন রাতের বেলায় ঘুমাইলে ফজর আজান দিলে ঘুম মানে ভেঙে যাইতো, ওই দিন হলো কি, মানে ওই রাতে হলো কি ভাই, মানে ঘুম ভেঙে গেছে। আমরা বারান্দায় ঘুমাইতাম, আমি আব্বারে বলি ও আব্বা সকাল হয় না কেন, মানে সবাই ঘুম থেকে উঠে গেছে, মানে আপনি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রামের সবাই ঘুম থেকে উঠে গেছে কিন্তু সকাল হয় না। মানে অনেকেই বলতেছে কী ব্যাপার সকাল হয় না কেন। ওই সময় তো আসলে বেশিরভাগই হচ্ছে আপনার চন্দ্রের দিকে চেয়ে হচ্ছে টাইম নির্ধারণ করা হতো। ওই সময় নবাবের বাচ্চারা ছাড়া কেউ ঘড়ি হাতে দিতে পারতো না, আর আমাদের এলাকাটা এমনিই গোটা বাংলাদেশের মধ্যে একটু নিম্নবিত্ত এলাকা ছিল, তো এই জন্য ঘড়ি কারো হাতেই ছিল না। মানে সবাই দেখতো যে মানে সূর্যের দিকে মানে চাঁদের দিকে তাকায়া এবং তারার দিকে তাকায়া টাইম নির্ধারণ করতো। আর ওই দিন হচ্ছে আকাশে অনেক মেঘ ছিল, যার জন্য আকাশের তারাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল না, সময় হয় না। আমার কাছে মনে হয় এক রাতে 3টা রাত কেটে যাওয়ার পরে সকাল হয়েছে, এবং সকালে সূর্য দেখে আমরা সবাই উৎফুল্লিত আনন্দিত। আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেল, আমরা তখন সবাই যে যার মতো করে কাজে গেলাম। এই রাতটা এইভাবে কেটে গেল, এবং পরের দিন রাতে যা ঘটার তাই ঘটলো। এরপরের দিন রাতের বেলায় আমাদের গ্রামেরই এক মহিলা, উনি পোয়াতে, মানে ওনার পেটে বাচ্চা প্রসব করার সময় হয়তো কয়েকদিনের মধ্যে মানে বাচ্চা অনেক বড় হয়ে গেছে, এরকম অবস্থার ভিতরে হঠাৎ করে মধ্যরাতে ওনার ঘর থেকে চিৎকার আসলো, এবং প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি শোনা গেল। সবাই তখন ওনার ঘরে গেল, কী হয়েছে এরকমভাবে মানে চিৎকার পড়লো কেন। সবাই মিলে গিয়ে দেখতেছে এই মহিলার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, এবং ছেলের ওই চেহারাটা একদম বয়স্ক মানুষদের মতো চেহারা, আর মুখের মধ্যে অনেক ধরনের গোটাগাটি উঠে আছে, মানে কেমন একটা বিশ্রী চেহারা। এবং এই বাচ্চাটা হওয়ার কয়েক মিনিটের মাথায় বাচ্চাটা মারা যায়, এবং বাচ্চাটা মারা গেলে পরে তখন আরও সবার মাঝে ভয় ঢুকে যায়, কী ব্যাপার বাচ্চাটা মারা গেল। সকালবেলা সূর্য উঠলে পরে আমরা তখন ওই খালের পাড়ে বাচ্চাটাকে দাফন কাফনের ব্যবস্থা করি, এবং ওই বাচ্চাটাকে দাফন করার কিছুদিন পরে, প্রায় আপনি 2 থেকে 3 দিন পরেই শুরু হয় এক ভয়ানক ঘটনাগুলো ছিল ঠিক এরকম। রাতের বেলা হয়তো অনেকেই ধরেন আমাদের গ্রামে মাঠে ঘাটে কাজ করতো, বা রাতের বেলায় এখন তো ধরেন মানে বাসায় ফ্যান আছে, ইলেকট্রিসিটি আছে, কারেন্ট থাকলো কি থাকলো না, মানে আমাদের ওই সময়টাতে ওটা কোনো ছিল না। ধরেন বেশিরভাগ সময় হচ্ছে মানুষ বাতাসে বসে থাকতো, আর গ্রীষ্মের সময় মানে যখন গরম পড়তো তখন তো আসলে কথাই নাই, সারা রাতে মানুষ গাছের নিচে, তারপরে গাছের ঢালে এখানে ওইখানে বসে বাতাস খেয়ে মানে অক্সিজেন খেয়ে তারা বেঁচে থাকতো। তো ওই সময় দেখা গেলো যে মানে এত পরিমাণের মানে গরম পড়তেছে, এখন অনেকেই তখন বাড়ি থেকে বের হয়ে আঙিনা এখানে সেখানে যায়, এবং গেলে পরে অনেকেই দেখতে পায় যে ওই যে বসন্ত পাগলা একটা ছোট্ট বাচ্চারে হাতে নিয়ে হাঁটতেছে, মানে বাচ্চাটা মাত্র নবজাতক শিশু মনে হয়েছে এরকম, এই বাচ্চাটার এরকম ধরে মানে এরকম হাতে ধরে হাঁটে, অনেকেই দেখে, এবং যে এটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। মানে এরকম একটা অবস্থা যে এক রাতের মধ্যে প্রায় 3-4 জন অজ্ঞান হয়ে গেছে। পুরো গ্রামে তখন এই বিষয়টা আতঙ্ক ছড়িয়ে যায়,
পুরো গ্রামবাসী মিলে তখন চিন্তা করে কি করা যায়। মানে এইরকম একটা পরিস্থিতি যে উনি মানে এরকম মানে অনেকেই দেখে যে অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় কেউ বসে আছে, হঠাৎ করে দেখে ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চাটার এইভাবে হাতে করে নিয়ে ওনার দিকে তাকে একদম বিশ্রী দাঁত নিয়ে একটা হাসি দিছে। মানে এইরকম একটা অবস্থা, সবাই তখন ভয় পেয়ে যায়। কি করবে মানে কেউ কোনো কিছু বুঝতে পারতেছে না। কেউ কোনো কিছু বুঝার আগেই ওই পাগলটা আজকে এর সামনে তো কালকে ওর সামনে, এরপর দিন ওর সামনে, এরকম করে এক এক দিন এক একজনের সামনে পড়ে এবং ভয়ঙ্কর লোক নিয়ে থাকে, মানে খুবই ভয়ানক একটা নজর নিয়ে থাকে। এরকম করতে করতে গ্রামবাসী তখন সিদ্ধান্ত নিল যে এভাবে তো আসলে থাকা যায় না, এভাবে তো চলা যায় না। পাগলটা যদি এতই বিরক্ত করে তাহলে আমরা এই গ্রামে বসবাস করবো কেমন করে। পরে আমরা অনেক ধরনের আলেম নিয়ে আসি, আমাদের গ্রামে বড় বড় আলেমদেরকে নিয়ে আসি। ওনারা এসে দোয়া পড়ে, মাহফিল করে, এরপরে কোরআন খতম করে, ওনার কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করে। অনেকে অনেকভাবে চেষ্টা করে, অনেকে আবার বিভিন্ন জায়গা থেকে হুজুর নিয়ে এসে ওনাদের ঘরে রাখে, কিন্তু এই সমস্যাটার কোনো সমাধান হয় না। এবং এরপরে দেখা যায় এই ঘটনার কিছুদিন পরেই এবার আরও বিকট আকার ধারণ করে। এবার যিনি হয় সেটা হচ্ছে ওই পাগলটাই মানে ঘরে মানে মানুষের ঘরের সামনে গিয়ে গিয়ে বলে, এই তোরা দরজা খোল, ঘরে কেউ আছিস, আমার বাচ্চাটার অনেক খিদা লাগছে, আমার বাচ্চাটাকে কিছু খাবার দে। এরকম করে করে ডাকে, মানে প্রতিটা। এবং ওনার কণ্ঠ তো অনেকেই চিনত, যেহেতু আমাদের গ্রামে উনি অনেক দিন ধরে ছিল, অনেকেই তার কণ্ঠটা চিনত। এই ওনার কণ্ঠে এসে ডাকতো যে আমার বাচ্চাটার অনেক খিদা লাগছে, আমার বাচ্চাটাকে কিছু খেতে দেয়। আর শুধু তাই নয়, ঘরের ভিতর থেকে আমরা স্পষ্ট বাচ্চার কাজ শুনতে পেতাম, মানে বাচ্চার কান্না শুনতে পেতাম। ওনার ভয়ে আর কেউ আমরা বারান্দায় ঘুমাইতাম না। আগে তো দেখা যেত যে পুরুষ মানুষরা বারান্দায় ঘুমাইতো এবং নারীরা ঘরের ভিতরে ঘুমাতো, এরকম একটা সিস্টেম ছিল। বাট ওনার ওই সমস্যাটার পরে, মানে এই সমস্যাটার পরে কেউ আর বারান্দায় ঘুমায় না, সবাই ঘরের ভিতরে ঘুমাইতো। মানে ওনার ওই পাগলামি আর কেউ নিতে পারতেছিল না। মানে ভয়ে ভয়ে পুরো গ্রামে মানে সবাই অনেক ভয় পেয়ে যায়, সবার ভিতরে একটা ভয় কাজ করে যে লোকটা না জানি কী করে বসে, না জানি কাকে ধরে কার ঘাড় মটকায় দেয়। এইরকম সমস্যার মধ্যে পড়ছি। এবং সবাই মিলে তখন হুজুর কবিরাজ যত যাই আনতেছে, কিন্তু এটা থেকে কোনো রকমের রক্ষা পাওয়া যায় না। এমন করে আস্তে আস্তে করে গ্রামের মানুষ কমতে থাকে, গ্রামের মানুষ কমতে থাকে। দিনের বেলায় কেউ তার শ্বশুর বাড়িতে, কেউ তার বোনের বাড়িতে, কেউ তার আত্মীয় স্বজনের বাড়িতে, এবং কেউ কেউ অজানার উদ্দেশ্যে তখন এই গ্রাম ছাড়তে শুরু করে। সবাই আস্তে 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 করে গ্রাম ছেড়ে দিচ্ছে এবং যে যার মতো গ্রাম ছেড়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। আমরা তো খুব টেনশনে পড়ে গেলাম যে এখন কি করব। আমাদের এই গ্রামে আস্তে আস্তে করে মানুষের বসতি একেবারেই কমে গেছে, একেবারেই মানুষের বসতি কমে গেছে, কোনো মানুষ নাই, একদম জনশূন্য নীরব একটা এলাকায় পরিণত হয়ে গেছে। আস্তে 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 করে সবাই চলে যাচ্ছে। একটা সময় আমার মাও সিদ্ধান্ত নিল যে এই গ্রামে আর থাকবে না। আমার মাও আমার আব্বারে বলতেছে যে আমার মেয়েগুলো বড় হইতেছে, আমার মেয়েগুলোর উপরে যদি ওই জিনের খারাপ নজর পড়ে, বদ নজর পড়ে, তাহলে আমার মেয়েগুলোরও বিয়ে হবে না, আমরা এই গ্রামে থাকবো না, এই গ্রাম থেকে আমরা চলে যাব। আমার আব্বা আমার মায়ের বুঝাইতেছে যে না এরকম করো না, আমরা গ্রাম থেকে কোথায় যাব, এটাই আমাদের গ্রাম, এই গ্রামে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, এখন গ্রাম ছেড়ে কোথায় যাব। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে যে না, এই গ্রামে যেহেতু এতই ঝামেলা হয়ে গেছে বা এতই সমস্যা, এই গ্রামে মা আর আমাদেরকে নিয়ে থাকবে না। একসময় আমার মা কী করলো, আমার বাবার কথা না শুনে আমার বোনদেরকে আর খুদ আমাকে নিয়ে আমার মা তখন এই গ্রাম ত্যাগ করলো, মানে আমাদের ওই গ্রামটা ত্যাগ করে আমার নানুর গ্রামে চলে গেল। আর আমাদের গ্রামের বেশিরভাগ মানুষগুলোই ওই যে পাশের একটা গ্রাম ছিল, খালের এই পারে একটা গ্রাম, ওই পারে একটা গ্রাম, তো আমাদের পাশে যে গ্রামটা ছিল ওই গ্রামের মধ্যে সবাই চলে গেছে। তো ওই গ্রামে সবাই চলে গেছে, এখন এই গ্রামটা পুরো জনশূন্য অবস্থায় পড়ে আছে, কোনো মানুষ নাই, কিছু নাই, কোনো গবাদি পশু নাই। তখনও দেখা যেত কি জানেন, রাতের বেলায় মাঝে মাঝে ওই গ্রাম থেকে কিন্তু এই গ্রামটা দেখা যেত। তো ওই গ্রামে থাকা মানুষগুলো বলতো তারা এই গ্রামে দেখতো যে কেউ একজন হারিকেন হাতে নিয়ে হাঁটে, এবং হারিকেন হাতে নিয়ে হাঁটে এবং এই খালের এই পার থেকে ডাকে ওই গ্রামের মানুষদেরকে যে এই গ্রামে তোমরা আসো, এই গ্রামে তোমরা থাকো, মানে ডাকে, সবাইকে ডাকে এরকম করে রাতের বেলায় উচ্চ সুরে খুব একদম বলিষ্ঠ কণ্ঠে ডাকতো। তো গ্রামের পাশের গ্রামের যারা আছে তারা এই ডাকটা শুনতে পেত। ওই গ্রামেও তখন খুব আতঙ্ক ছড়িয়ে যায় যে এখান থেকে আবার ওই গ্রামে চলে যায় কিনা। এরকম করে তখন সময়গুলো কাটতেছে। আমরা তখন আমার নানু বাড়িতে চলে যাই এবং নানু বাড়িতে থাকতেছি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 বছর নয় 2 বছর নয়, টোটাল প্রায় 7টা বছরের মতো। পুরো 7 বছর যাবত ওই গ্রামে কোনো মানুষ ছিল না, কোনো মানুষের বসতি ছিল না। এবং 7 বছর পরে আমিও তখন অনেকটা বড় হয়ে যাই, আমার বয়সও তখন প্রায় 17-18 কাছাকাছি হয়। আমার বড় ভাইয়ারা যারা আছে তারা অনেকেই বিয়ে শাদী করছে আমার নানু বাড়ি থাকা অবস্থায়, এবং ওভাবেই তখন আমরা পড়ে আছি। আমার বড় বোনটার তখন বিয়ে হয়ে যায়। অ্যান্ড এই পরিস্থিতির মধ্যে একদিন হঠাৎ করে আমাদের গ্রামের যে সর্দার ছিলেন আর কি,
উনি হচ্ছে একদিন সিদ্ধান্ত নিল যে একটা কাজ করা যাক, যেহেতু ওই গ্রামে আমরা কিন্তু আবার দিনের বেলায় মাঝে মাঝে অনেকেই যাইতো, যেহেতু গ্রামে হচ্ছে আপনার মানে অনেকের ফসল ছিল, অনেকে ধান ক্ষেত করতো, জমি করতো, মানে ঘর বাড়িতে যাইতো না, ধরেন দিনের বেলায় যাইতো, গিয়া চাষাবাদ করে আবার টাবাদ নিয়ে আবার সন্ধ্যার আগে আগে ফিরে চলে আসতো। ধরুন আপনার আসরের নামাজের পরপরই আসর আজান দিলে সবাই আবার ওই গ্রাম ত্যাগ করতো, আবার দিনের 8টা 9টা বাজে যাইতো, মানে একেবারে প্রখরভাবে সূর্য উঠে গেলে। এভাবেই তখন যেতে যেতে একটা সময় আমাদের গ্রামের যে সর্দার ছিল তিনি একটা সিদ্ধান্ত নিল যে ওই গ্রামে তিনি একটা মাহফিল দিবে, রাতের বেলায় একটা মাহফিল দিবে অনেক বড় করে। তখন ইন্ডিয়া থেকে একটা ফিস সাহেব আনা হয়, মানে উনি হচ্ছে ইন্ডিয়ার পীর বলে ওনাকে, এবং তিনি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। ওই লোকের নামটা আমার মনে নাই, কিন্তু উনারা সবাই পীর সাহেব বলে ডাকতো, এবং শুনেছিলাম উনি নাকি নবীর বংশধর। জানিনি এটা কতটুকু সত্য আর মিথ্যা, বলে উনি নাকি নবীর বংশধর। ওই লোকটাকে তখন এই মাহফিলে আনা হয়, আমাদের এই মাহফিলে, এবং রাতভরে তাফসির মাহফিল করা হয়। এই গ্রাম ওই গ্রাম বিভিন্ন গ্রামে তখন মাহফিল মানে আপনার মাইকিং করা হয়, মাইকিং করে করে লোকজনকে ডাকা হয় যে এই গ্রামে হচ্ছে এরকমভাবে মানে মাহফিল, এবং সেই মাহফিলে আস্তে আস্তে করে বিভিন্ন গ্রাম থেকে মানুষটা তখন জড়ায়িত হতে থাকে। এবং সেই সময় মানে প্রায় 7 বছর পরে তখন এই মাহফিলটা হলে পরে তখন আর গ্রামে কোনো সমস্যাটা, মানে ওই মাহফিলটার পরে বা মাহফিলে যে পুরো রাত মাহফিল হয়েছে কেউ কোনো সমস্যায় পড়েনি। বিভিন্ন মানুষ গ্রামের এদিকে ওইদিকে এখানে ওইখানে অনেকেই হাঁটাহাঁটি করছে, তা ওরকম কোনো সমস্যায় পড়েনি। এবং সমস্যায় না পড়ার পরে তখন সবাই আস্তে আস্তে করে সিদ্ধান্ত নিল, মাঝে মাঝে রাতের বেলায় অনেকেই হাঁটতে আসতো। তখন প্রায় 7 বছর পরে আমরাও আসতাম, আমার ভাইয়েরাও আসতো, আমার আব্বা আসতো, বা আমাদের আশেপাশের লোকজনরা রাতের বেলায় টর্চলাইট নিয়ে হারিকেন নিয়ে মাঝে মাঝে আসতাম। এবং 7 বছর পরে এরকম আসা যাওয়ার মাঝখানে আর এই সমস্যাটা আমরা আর কেউ দেখলাম না। এই যে একটা সমস্যার মধ্যে আমরা ছিলাম, বা যেটা আমরা দেখতাম যে এরকম হচ্ছে আপনার ওই মানে বসন্তওয়ালা লোকটা কি সবাই দেখতে পাইতো, এবং ওনার ভয়ে যে গ্রাম ছাড়ছে, তখন দেখা গেল যে ওনার ওই সমস্যাটা আর নাই, মানে সমস্যাটা আর নাই। উনি বাচ্চা করে নিয়ে হাঁটতো বা বাচ্চা হাতে নিয়ে হাঁটতো, যে সবাই দেখতো, এটাও তখন আস্তে আস্তে করে সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার আস্তে আস্তে করে আমাদের গ্রামে মানুষজন আসতে শুরু করে। আগে যেরকম একেবারে গ্রামটা জনশূন্য অবস্থায় পড়ে গেছে, কোনো লোক ছিল না, কোনো জন ছিল না, কোনো মানুষ ছিল না, এবার আস্তে আস্তে করে মানুষজন আসতে শুরু করে। 1জন 2জন 3জন 4জন এরকম করে করে লোকজন, 1 পরিবার 2 পরিবার করে করে আস্তে আস্তে একদম আমাদের ওই গ্রামটা ঠিক আগের মতো পরিপূর্ণ একটা গ্রামে রূপ দিয়ে দিল। এবং এই সময় আর এই ধরনের কোনো সমস্যা রইলই না, এই বসন্ত পাগলার কোনো ঝামেলা রইল না। ওই গ্রামেই তখন আমরা থাকতে শুরু করি, এবং আস্তে আস্তে করে আরও বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসে। কারণ হচ্ছে কি, আমাদের গ্রামীণ থেকে অনেকেই অনেক বিন দেশে মানে বিন গ্রামে চলে গেছে, যারা আর ফিরে আসে নাই। এই জন্য গ্রামের মানে জায়গা সম্পত্তি অনেক ছিল, এই জন্য বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে আনা হতো, যে আসেন আপনারা আমাদের গ্রামে থাকেন, আমার গ্রামে থাকতে দেওয়া হতো। তো অনেকে তখন আসতো, থাকতো, আমাদের গ্রামে থেকে যেত। এইভাবেই তখন সময়গুলো কাটতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমিও তখন অনেক বড় হই। বড় হবার পরে আমার আম্মা তখন চিন্তা করলো, আমার নানু বাড়িতে থাকা অবস্থায় আমার এক মামাতো বোন আছে দুঃসম্পর্কের, নাম হচ্ছে হাজেরা। ওই হাজেরা তখন আমার আম্মুর কাছে আসতো, আম্মুর সাথে বসতো, এবং আম্মু যে 7 বছর ধরে আমার নানু বাড়িতে ছিল, ওই হাজেরা মেয়েটা আমার আম্মুর সাথে খুব ভালো একটা সম্পর্ক রেখেছে। এবার আমার আম্মু করলো কি, আমার আব্বুরে বললো হাজেরা নামের ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে, মানে আমাদের ওই নানু বাড়ি থেকে হাজেরা নামের মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। তো আমার আব্বু তখন বলতেছে, তো একটা কাজ করো, বিয়ে তো করবে ইয়াসিন, তো ইয়াসিনটা জিজ্ঞেস করো। আমার কিন্তু ভাই তখন অতটা বয়স হয়নি, এই 16-17 বছর এই বয়সেই। পরে আমি বললাম যে না, আমি এখন বিয়ে করব না, আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমি কোনো কামাই রুজি করি না, আমার নিজের কোনো ইনকাম নাই, আমি আমার বউরে কী খাওয়াবো? আমার মা বলে আমি খাওয়াবো, আমার দাদা দাদি বলে আমরা খাওয়াবো, তুই বিয়ে কর। এবং তারা তখন জোর জবস্তি করে আমাকে তখন ওই হাজেরা বেগম নামের ওই মেয়েটাকে আমাকে তখন বিয়ে করে পাশের গ্রাম থেকে নিয়ে আসে। আমরা নৌকার বহর নিয়ে পাশের গ্রাম থেকে আমার বউ মানে হাজেরাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বউ বানিয়ে আমি আমার গ্রামে নিয়ে আসি, এবং সেই রাতে আমাদের বাঁশরও হয়। আলহামদুলিল্লাহ, হাজেরার সাথে আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছিল, আমাদের মাঝে কোনো সমস্যা হলো না। হাজেরা আমাকে অনেক বুঝতো, আমিও হাজেরাকে অনেক বুঝতাম, মানে দুজনের মাঝে অনেক ভালো সম্পর্ক হতো। অ্যান্ড তখন আমি কৃষিকাজ করতাম। এরকম করতে করতে আমার বিয়ের পরে আমার আব্বা তখন অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্বা তখন তার জায়গায় সম্পত্তি ভাগ বন্টন করে দেয়। আব্বা বলে, তোরা যেহেতু এখন সবাই বিয়ে শাদী করছিস, ওই সময় কিন্তু আমার ছোটো 2টা বোন ছিল, এই 2টা বোনের বিয়ে হয়নি, এবং লাগাতারে আমার বিয়ের 2 মাস পর আমার ছোটো 2টা বোনেরও বিয়ে হয়ে যায়। এবং সবার বিয়ে হয়ে যাওয়ার পরে আব্বু তখন সিদ্ধান্ত নিল যে জায়গায় সম্পত্তিগুলো ভাগাভাগি করে ফেলবে, এইভাবে আর একত্রে রাখবে না, একত্রে রাখার প্রয়োজন নাই। এবার আমার আব্বা গ্রামের 8-10 জন মোড়লদেরকে ডাকলো, এবং ডাকার পরে সবার সাথে আমার আব্বা তখন বসলো পরে সবাই আমার আব্বারে বললো যে ঠিক আছে, তাহলে জায়গা সম্পত্তি আপনারা ভাগাভাগি করতে শুরু করেন।
এবং যে যার মতো করে তখন হচ্ছে জায়গা সম্পত্তি ভাগাভাগি করলো। কেউ এই দিক দিয়ে নিল, কেউ ওই দিক দিয়ে নিল, এক একজন এক এক সাইড দিয়ে নিয়ে গেল, জায়গা সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল। এবং আমার ভাইয়েরা নিল, আমরা নিলাম, আমার বোনে নিল, মানে জায়গা সম্পত্তি তখন ভাগ হয়ে গেছে। আব্বা হচ্ছে, আমার 3 ভাই ছিলাম, আমার আব্বা 10 দিন আমাদের ঘরে, 10 দিন আমার ওই ভাইয়ের ঘরে, 10 দিন ওই ভাইয়ের ঘরে, এরকম করে 10 দিন মিলে প্রতিটা পরিবারে আমার আব্বা থাকতো। তো আমি যেহেতু ছোটো ছিলাম, আমার আব্বা আমাকে একটা ঘরও বানায় দেয়, মানে একটা ঘর আমার বানায় দেয়, নিজের টাকা দিয়ে আব্বা আমাকে একটা ঘর বানায় দিই। তাই এটা নিয়ে আমার ভাইদের সাথে আমার আব্বার অনেক ঝামেলাও হয়েছিল, যে আব্বু কেন খুদ আমার এই ঘর বানায় দিল, ওদেরকে দিল না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার একটা মেয়ে সন্তান হয়। তা আমার মেয়েটা হয়, আমার মেয়েটার নাম রাখি আমি হাসনা আক্তার। আর মেয়েটাও আমার দেখতে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বউ হেনা আক্তারও কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল। আর আমার মেয়েটাও দেখতে অনেকটা আমার ওয়াইফের মতোই হয়, অনেক রূপবতী হয়। এবং মেয়েটা হওয়ার পর মেয়েটা প্রচণ্ড রকমের চঞ্চল ছিল ভাই, এত পরিমাণের চঞ্চল বলার মতো না। মানে কোনোভাবে আমার মেয়েটাকে মানে কোনো জায়গায় স্থির রাখা যাইতো না। ও প্রচুর পরিমাণে দুষ্টমি করতো একদম ছোটোবেলা থেকে। খুবই বদমেজাজি এবং দুষ্ট প্রকৃতির একটা মেয়ে ছিল। এরকম করে সময়গুলো কাটতেছে। তো আমাদের এখানে মানে এরকম করতে করতে আমার মেয়েটা প্রায় অনেকটাই বড় হয়। মেয়েটার খুব বেশি পড়াশোনা করাইতেও পারিনি। এই আমাদের এলাকায় মাদ্রাসা ছিল, মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করতো, মাদ্রাসায় পড়ে নাই, মানে প্রচণ্ড রকমের ঝামেলা করতেছে। এরকম করতে করতে আমার মেয়ের বয়স তখন 16 থেকে প্রায় 16 বছরই হবে, 15-16 কাছাকাছি, ঠিক আমার সঠিক মনে নেই, এরকম বয়সই হবে। অ্যান্ড 15-16 বছর বয়সে আমার মেয়েটা করলো কি, একদিন সন্ধ্যার পরে, মানে আপনার ওই সময় হচ্ছে আপনার চন্দ্রিমা রাত ছিল, চন্দ্রিমা রাত। আমি গেছিলাম বাজারে, তখন আমি বাজারে একটা দোকান দিই, একটা ছোটোখাটো দোকান করি। তো ওই দোকানে আমি তখন বসে আছি। আমার মেয়েটা তখন করলো কি, আমার আরেকটা মেয়ে আছে, আমার টোটাল 2টা মেয়ে, আমার ওই ছোটো মেয়েটারে নিয়ে ওই তখন করলো কি, আমার 2 মেয়ের মাঝে আমার ছোটো মেয়েটারে নিয়ে তখন ওই আমাদের একটা দিঘি আছে, নাম হচ্ছে শ্যাওলা দিঘি। ওই শ্যাওলা দিঘিতে গেছে কি জানি আনার জন্য, মানে কি জানি আনার জন্য বলতে বলতে মানে পালতো আমার মেয়েটা, আপনার ওই যে হাঁসের বাচ্চা পালতো। তো হাঁসের বাচ্চা যে পালতো, আমার মেয়েটা করলো কি, ওই যে শ্যাওলা দিঘিতে ও হচ্ছে বিভিন্ন ধরনের গাছের ঢাল এটা ওইটা পালায়, এবং সেখান থেকে ও শামুক বা বিভিন্ন ধরনের আপনার বাচ্চা মানে আপনার কী বলে, হাঁসের বাচ্চারা খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের ছোটো ছোটো শামুক ওই মধ্যে পাওয়া যায়। এটা যারা আগের দিনের মানুষ তারা বুঝবে, এখনকার সময়ের এগুলো বুঝবেও না, কাউকে বোঝানোও যাবে না। যে গাছের ডাল, নারিকেল গাছের ঢাল, তারপরে বিভিন্ন গাছের ডাল পুকুরে পানিতে ফেলে দিলে ওই পানিতে তখন এই বিভিন্ন ধরনের আপনার শামুক, ছোটো ছোটো শামুকরে এসে ধরতো। ওই ঢালটা যখন উঠানো হতো তখন এই শামুকগুলো এটার মধ্যে পাওয়া যেত। তো এই যে এগুলো হচ্ছে আমরা হাঁসের বাচ্চাকে খাওয়াইতাম। তো আমার মেয়েটা তখন সন্ধ্যার পরে ওই দিঘিতে গেল, মানে ওই আপনার শ্যাওলা দিঘিতে গেল, ওখান থেকে শামুক করে আনলো। তো শামুক করে আনতে গেছে, আনার জন্য গেছে। তা আমি তখন দোকানে, এই সময় আমার মানে আরেকটা মেয়ে যে আমার ছিল, ওই মেয়েটা তখন বাড়িতে এসে বলতেছে যে আমার বড় মেয়েরা নাকি পাওয়া যাচ্ছে না, মানে হাসনারে পাওয়া যাচ্ছে না। হাসনা ডুব দিছে শামুক আনার জন্য, এখন নাকি আর উঠে না, ও কান্না করে ওর মারে বলতেছে। তা আমার ওয়াইফ তখন বললো কি, দোকানে লোক পাঠাইলো। আমি তখন দোকানে, আমার কাছে খবর গেলো যে এমন এমন ঘটনা, আপনার হাসনা হচ্ছে পুকুরে শামুক করানোর জন্য গেছে সন্ধ্যার পরে, এখন আর আসতেছে না, ওরা পাওয়া যাচ্ছে না। মানে পুকুর বলতে ওইটা একটা দিঘি ছিল, শ্যাওলা দিঘি, অনেক বড় একটা দিঘি ছিল। তো এটা জানার পর আমার দোকানে কিছু লোকজন ছিল, আমি ওদেরকে বললাম, রে ভাই এই ঘটনা, আমার মেয়ে নাকি দিঘিতে নামছে শামুক কুড়ানোর জন্য, আর আমার মেয়ে নাকি আর উঠে নাই। তো গ্রামের সব মানুষ বলতেছে, আরে এত রাতের বেলায় মেয়েটা নামলো কেন, এই মেয়ে এত সাহস কেন, মেয়ে কেন দিঘিতে নামলো। এই সবাই মিলে তখন হচ্ছে আমার দোকানটা বন্ধ করলাম, দোকানটা বন্ধ করে সবাই মিলে দিঘির পাড়ে গেলাম। এবং দিঘির পাড়ে যাওয়ার পর আমার ছোটো মেয়েরা তখন বলতেছি যে মামুনি কী হয়েছে বলো। তা বলে, আপু মানে গটি নিয়ে গেছি আপনার আনার জন্য, শামুক করানোর জন্য। শামুক আনার জন্য গেছে, ডুব দিয়ে আর আপু উঠে নাই। তো ওই যে শামুক করানোর জন্য যে মানে আপনার বাড়ি নিয়ে গেছে, আপনার ঘটি নিয়ে গেছে, ওই ঘটি আমার ছোটো মেয়ের হাতে। পরে আমি আস্তে আস্তে করে আমি নামলাম দিঘির মধ্যে নামে ডুব দিলাম। দিঘির পানি কিন্তু একেবারে পরিষ্কার স্বচ্ছ পানি। এবং ওখানে ডুব দেওয়ার পরে আমি চোখ মেলে এদিক সেদিক দেখতেছি না, আমার মেয়ের আর দেখা যায় না। আস্তে আস্তে করে রাত বাড়তেছে, গ্রামের মানুষে এটা ছড়াই গেল, এবং আশেপাশের 2-1টা গ্রাম থেকেও মানুষজন তখন আসতে শুরু করে। এবং সবাই মিলে তখন এই ডুব দিতেছে, মেয়ের আর পাওয়া যায় না। এবং ডুব দিয়ে এদিকে ওইদিকে বিভিন্ন দিকে দৌড়ে অনেকভাবে হচ্ছে খোঁজাখুঁজি করা হচ্ছে, না ওরে আর পাওয়াই যায় না, নাই। কিরে কী হয়ে গেল, কোথায় চলে গেল। এবং মানে আমার তখন প্রায় রাত্র 12টার মতো বেঁচে গেছে। আমার ওয়াইফের তখন কান্না শুরু হয়ে গেছে যে কি হইলো, আমার মাও কান্নাকাটি করতেছে, আমার আব্বাও কান্নাকাটি করতেছে যে এই অবস্থার মধ্যে কি হইলো। এতে কিন্তু আমার দাদা দাদি কিন্তু মারা গেছে। এটা আমার দাদা দাদি মারা যাওয়ার পরে
পরে সবাই মিলে কান্নাকাটি শুরু করলো যে পুকুরে অনেকেই তখন মানে প্রায় আশেপাশের গ্রামের অনেক মানুষটাই তখন আমার সাথে পুকুরে নামলো আমার মেয়েরে খোঁজার জন্য, মেয়েরে বের করার জন্য। এখন নামতেছে, ডুব সাঁতার দিতেছে, খুঁজতেছে, কিন্তু মেয়েরে আর পাওয়া যায় না। এবং নাই দেখতে দেখতে একেবারে এরকম আমার মেয়েরে এই শ্যাওলা দিঘিতে খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল। সকালে সূর্য উঠে গেল, কিন্তু আমার মেয়ের কোনো খবর পাওয়া গেল না। এরপর আমাদের এলাকার যে মসজিদ ছিল, মসজিদের হুজুরকে তখন ডেকে আনা হলো, এবং ডেকে আনার পর হুজুরের মতো করে দোয়া দুরুদ পড়ে অনেকভাবে চেষ্টা করলো, দেরি মেয়ের আর পাওয়াই যায় না। তো গ্রামের সবাই বলতেছে যেহেতু শ্যাওলা দিঘিটা এমনি তো একটা খারাপ দিঘি, এই দিঘিতে অনেক ভয় মানে অনেক ভৌতিক ঘটনা ঘটে। এবং তুই সবাই তখন বললো একটা কাজ করো, আমারে বললো যে তোর মেয়ে যেহেতু উঠেই নেয়, একটা কবিরাজের কাছে যাও, একটা কবিরাজ নিয়ে আসো। পরে আমি আমাদের এলাকার থেকে বেশ দূরের একটা কবিরাজের সন্ধান পাই, এবং সেই কবিরাজের কাছে আমি বিকেলে গিয়ে পৌঁছাই। এর আগের সন্ধ্যা রাতে কিন্তু আমার মেয়ে উধাও। কবিরাজের কাছে যাই, কবিরাজের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি যে এমন ঘটনা, আমার মেয়ে ডুব দিছে, আর ডুব থেকে উঠে নেয়, মানে পানি থেকে আর উঠে নেয়। পরে কবিরাজ বলতেছে যা হবার তা তো হয়েছেই, এবং যেটা দেখার আমি দেখছি, তো এই নিয়ে এখন আর আপনি চিন্তা করার দরকার না, আপনি বাড়ি যান, আপনার মেয়ে আসবে। আমারে বলতেছে। আমি তখন বললাম যে আসবে মানে কখন আসবে? এদিকে তো আমার ওয়াইফ, আমার পরিবারের লোকজন সবাই অনেক পাগল হয়ে যাচ্ছে। ওই কবিরাজ তখন বলতেছে পাগল হওয়ার কিছু নেই, আপনারা এত পাগল হবে না, আপনাদের মেয়ে আসবে, আপনি ঘরে যান, আপনি আপনার বাড়ি যান। পরে আমি বাড়িতে আসছি, আসার পরে এই তো বাড়িতে, এটা তো আর কাউকে বোঝানো যায় না, কবিরাজ বলছে আসবে। এরকম করতে করতে আমরা তো প্রায় আপনার 1 সপ্তাহের মতো কেটে গেছে, টোটালি 1 সপ্তাহ কেটে গেছে। আমাদের চোখে কোনো ঘুম নাই, আমরা তো মেয়ের জন্য পাগল হয়ে খুঁজে বেড়াইতেছি। আবার ছোটো মেয়েটারে বারবার জিজ্ঞেস করতেছে, মা তুমি বলো। আমার ওই মেয়েটা একটা কথাই বলে, আপু পুকুরে নামছে, পুকুরে ডুব দিছে, এবং ডুব দেওয়ার পর আমার আপু আর উঠে নাই। মানে ওই একটা কথাই বলে। অনেকেই বলে যে নাকি মেয়েটা অন্য কোথাও চলে গেল, না কারোর সাথে কোনো লাইন আছে, কোনো সম্পর্ক আছে। কিন্তু আমার মেয়ে তো ভাই আমি চিনি, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তো, ধার্মিক খুব মেয়ে ছিল, কোরআন পড়তো। আমার মেয়েটার মাঝে মানে এমনি চঞ্চল ছিল, খারাপ ছিল, একটু বদমেজাজি, কিন্তু এমনি নামাজ কালাম পড়তো, নামাজ কালামের দিকে ভালো ছিল। পরে মানে ওরে আর পাওয়াই যায় না। 1 সপ্তাহ পরে শুক্রবার ছিল ওই সময়, বৃহস্পতিবার না শুক্রবার, আমার সেটা খেয়াল নাই, এরকম একটা রাতের বেলায় আমি শুয়ে আছি, মধ্যরাতে হঠাৎ করে আমার মেয়ে আমার ঘরের দরজায় আমার ডাকতেছে, ও আব্বু দরজা খোলো, ও আব্বু দরজা খোলো। এভাবে দূরে ডাক দেওয়ার পরে আমি তখন লাফ দিয়ে উঠছি, ওইটা আমার বউরে বলতেছি, এই তুমি কি শুনতেছো নাকি? আমার মনে হয় হাসনা ডাকতেছে। পরে বলে আমিও তো শুনছি, দরজা খোলেন। আমি দৌড় দিয়ে দরজা খুলে দিতে আমার মেয়ে আমার সামনে দাঁড়ায় আছে ঘরের দরজায়, একেবারে যেই জামা কাপড়গুলো পরেও মানে 1 সপ্তাহ আগে বাড়ি থেকে বেরোইছিল সন্ধ্যার সময়, সেই জামা কাপড় পরা আছে, এবং একদম শুকনা জামা কাপড়, কোনো ভিজা নাই। মাথার চুলগুলোও লম্বা, মাথার চুল কিন্তু অনেক লম্বা ছিল, মানে আমার মেয়ের মাথার চুলের মতো চুল এই তল্লাতে আর কারো ছিল না, এত লম্বা চুল। এবং দেখি যে ও তখন এই মানে দাঁড়ায় আছে, চুলগুলো ভিজা নাই, শুকনা। আইসা বলতেছে আব্বু আমার খিদা লাগছে, আমার খাবার দাও। ওরে দৌড় দিয়ে ঘরে আনছে। আমার বউ যখন চিৎকার দিল, তখন আশেপাশের পুরো গ্রামের সব মানুষরা তখন জানাজানি হয়ে গেল। আমাদের গ্রামের সবাই তখন ঘুম থেকে উঠে চলে আসছে মধ্যরাতে আমাদের বাড়িতে, সবাই আমাদের বাড়িতে দৌড়ে চলে আসলো। আমার মেয়েরে পাওয়া গেছে, মানে সবাই তখন অত্যাধিক খুশি, আনন্দিত। এবং সবাই জিজ্ঞেস করতেছে তুই কই গেছিলে, তোর কি হয়েছে বল, ওইটা বলো, কারো কাছে বলে না। তাই আমি বললাম এরকম ধমকাই না, রাতটা কেটে সকাল হয়ে গেল। এবং সকাল হয়ে যাওয়ার পর আমার মেয়েটা, সবাই তো তখন আমাদের বাড়িতে, তখনও কিন্তু কেউ বুঝতেছে না যে কি হইলো, ও কোথায় গেল, কোত্থেকে ফিরে আসলো, পুরো ঘটনাটা কিন্তু তখনও কেউ জানে না। আমার মেয়ে তখন চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না, একদম নীরবে বসে থাকে, যেদিকে তাকায় থাকে। মানে কেমন জানি ওর ভিতরে একটা মানুষ মানে হঠাৎ করে প্রিয় কাউকে হারায় ফেললে যেরকম হয় না, ধরেন ভালোবাসছে কাউকে, ভালোবেসে হারায় ফেলছে, ভালোবাসার মানুষটাকে হারালে একটা মানুষ যেরকম হঠাৎ করে প্রতিবন্ধী টাইপের হয়ে যায়, বোবা হয়ে যায়, কথা বলে না, হাসে না, গায় না, মানে ওই রকম একটা অবস্থা। আমি তো আমার মেয়েটা তখন পড়ে গেল। আমি চিন্তা করতেছি যে কী ব্যাপার, এরকমটা কেন হলো। দেখতে দেখতে সকাল ঘুরিয়ে বিকেল হলো, বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যার পর আমি দেখলাম যে আমার মেয়েটা আমার বাড়িতে বসে আছে, উঠানের মধ্যে একা বসে। আমি কাছে গিয়ে বসে বললাম, হাসনা মা, আব্বুর কাছে একটু বলবি তুই কোথায় ছিলি, কি হয়েছিল তোর? তা আমারে বলে যে আব্বু আমি ওই শ্যাওলা দিঘিতে ছিলাম। শ্যাওলা দিঘিতে তুই ডুব দিছিলি, ডুব দেওয়ার পরে নাকি আর উঠিস নাই, তোর বোন পাড়ের উপরে দাঁড়াই ছিল, তা তুই ডুব দিয়া কোথায় গেছিলি, তুই আসলি না কেন, তোর কি হয়েছে? পরে ও আমারে বলতেছে আমার বোন কত বড় স্বার্থপর, ওরে আমি দাঁড়ো করে একটু ডুব দিলাম, ও চলে আসলো, ও আর একটু দাঁড়াইলে তো আমি চলে আসতাম, আমি তো সাথে সাথে চলে আসলাম, ও চলে আসলো কেন? পরে আমি বলি যে তুই এটা কি বলিস, ও চলে আসছে মানে ও চলে আসবে না,
তুই রাত্রেবেলায় তুই মানে ও তো আজকে তুই যে মানে আমরা সারাটা রাত তোরে খুঁজলাম, পুকুরে সাঁতার কাটলাম, ডুবলাম, তোরে পাইলাম না, আর ও আসবে না, পুরো রাত কেটে সকাল হয়ে গেল, ও কি মানে এরপরে একটা সপ্তাহ কেটে গেছে, এক সপ্তাহ ওখানে দাঁড়াই থাকবে? ওরা আমার মেয়েটা আমার দিকে তাকে বলে, আব্বু 1 সপ্তাহ হয়েছে মানে এটি তুমি কি বলো? আমি বললাম হ্যাঁ, তুমি তো 1 সপ্তাহ ধরেই নাই, গত সপ্তাহের এর আগের রাতে তুমি চলে গেছো, 1 সপ্তাহ ধরে তুমি নাই। বলে আব্বু কী বলো, আমি তো এখানে কয়েক ঘন্টা ছিলাম। আমি যে কয়েক ঘন্টা ছিলাম, কই ছিলাম? আমার মেয়ে আর বলে না। আমার ওয়াইফ জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করি, কারো কাছেও বলে না। পরে আমার আম্মা বলতেছে যে বলতে চায় না, তোরা এরকম জোরাজুরি করিস না, এরকম জোরাজুরি করলে হয়তো সমস্যা হবে। অ্যান্ড এরপরে আমার মেয়ে আমার ওয়াইফের সাথে ঘুমাইতো রাতের বেলায়, মানে একটা পুরুষ কণ্ঠে, কোনো একটা পুরুষ কণ্ঠে সে আমার মেয়েরে ডাকতো যে ওর নাম ধরে ডাকতো যে হাসনা উঠে আসো, হাসনা উঠে আসো, এরকম করে ডাক দিলে আমার মেয়ে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করতো। আমার ওয়াইফ তখন ওরা ধরে ফেলতো, তুই কই যাবি, কোথায় যাবি? না আমি যাবো। বলে আমার ডাকতেছে, আমি যাবো। পরে বলে তুই কোথায় যাবি, তোর কে ডাকতেছে? ও ডাকে। তা ওকে বলে, ওর সাথে আমি ছিলাম, আমি ওরে চিনি, ও আমার বন্ধু, আমার ডাকে, আমি যাবো। কিরে ভাই, এমন একটা অবস্থা হয়ে গেল, তাহলে কোথায় ছিল বুঝতে পারলাম না। পরে আমি করলাম কি, আপনার কবিরাজের কাছে গেলাম, গিয়ে কবিরাজ থেকে তাবিজ জানলাম, তাবিজ তো বানাইলে পড়াইছি, ও আস্তে আস্তে করে খারাপের দিকে যাচ্ছে। এবং এইভাবে তাবিজ তোমার পড়ানোর পরে প্রায় প্রতি রাতে ওরা আমরা তাবিজ পরে রাখতাম, ডাকতো যে ও কিন্তু শুনতো না। ও যে আমাদের সাথে থাকতো, অনেক সময় সজাগ থাকতো, ওরা ডাকতো ঘরের দরজায় যে হাসনা, ও হাসনা, হাসনা, এরকম করে ডাকতো, কিন্তু ও যাইতো না, মানে ও শুনতো না, আমরা কিন্তু শুনতাম। তো এমন অবস্থার ভিতরে একটা সময় ওরা আমরা জিজ্ঞেস করলাম মানে কি হয়েছে বা কেন এরকমটা হইতেছে, বা ওরে আমি যখন একদিন খুবভাবে ধরছি যে মামুনি কি হয়েছে, তুমি কোথায় ছিলা এবং কে তোমারে ডাকে, তুমি তো জানো কে তোমারে ডাকে, আব্বুর কাছে বলো। পরে আমার বলতেছে, আব্বু আমি যেদিন ওই দিন পুকুরে ডুব দিছিলাম, পরে ওনার সাথে আমার দেখা হয়েছে, মানে শ্যাওলা দিঘিতে ডুব দেওয়ার পরে ওনার সাথে আমার দেখা হয়, উনি আমাকে হাত ধরে ওনাদের গ্রামে নিয়ে যায়, ওনাদের গ্রামটা অনেক সুন্দর, আমাকে খাওয়ায়, ওনাদের গ্রামে ঘুরায়, আমি ওনাদের গ্রামে থাকি, ওনাদের বাড়ি ঘর অনেক সুন্দর, আমাদের থেকে এরা অনেক বড়লোক, এরা অনেক বেশি বড়লোক, ওর মা আছে, বাবা আছে, ও সবার সাথে আমাকে পরিচয় করাই দেয়, ও আমার সাথে অনেক ভালো একটা বন্ধু। এগুলো আমার মেয়েটা আমারে বললো। এবং বলার পরে আমি তখন আমার মেয়ের কথাবার্তা শুনে ভাই আমার তখন মাথা আরও খারাপ হয়ে গেল, জি আল্লাহ, আমার মেয়ে আমারে বলে কি। পরে আমি কবিরাজের শরণাপন্ন হলাম, আমাদের এলাকার আরেকজন কবিরাজের কাছে গেলাম, এবং কবিরাজের কাছে পুরো ঘটনা বলার পরে কবিরাজ খুদ আমার মেয়েকে দেখার জন্য আমার বাড়িতে আসছে, আইসা আমার মেয়েকে দেখছে, এবং যেই পানিতে আমার মেয়ে ডুব দিছে ওই পানি থেকে উনি ওই ওই আপনার শ্যাওলা দিঘি থেকে উনি তখন একটু পানি নিয়ে গেল, পানি নিয়ে আমার বললো যে আপনার আগামী দিন বিকেলবেলা আসেন, আমি আপনার সাথে কথা বলবো। শ্যাওলা দিঘি থেকে পানি নিয়ে উনি তখন চলে গেল, এবং এর পরের দিন বিকেলবেলা আমি তখন ওনার ওখানে গেলাম, যাওয়ার পরে ওনারে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। পরে উনি আমারে বলে, আপনাদের যে ওই শ্যাওলা দিঘিটা, ওই দিঘিতে আপনারা গোসল করেন? আমি বললাম যে হ্যাঁ আমরা গোসল করি, ওই দিঘিতে আমরা নামি, দিঘিতে আমরা গোসল করি, দিঘির পানি আমরা খাইও। আসলে কিন্তু ওই দিঘির পানি আমরা খাইতাম, মানে দিঘিটা অনেক পরিষ্কার পানি ছিল তো, আর আমাদের এলাকার ওই সময় কোনো টিউবওয়েল ছিল না, এই জন্য সবাই পুকুরের পানি পান করতো, মানে পুকুরে পানি খাইতো। এবং আমারে বলতেছে যে না, ওই পুকুরে আপনারা সন্ধ্যার পরে কেউ নাইবেন না, এবং রাত্রেবেলা ওই পুকুরে কেউ নাইবেন না, ওই পুকুরে একটা জিন জাতির শহর আছে, মানে ওই পুকুরটার নিচে নাকি কিছু জিনেরা বসবাস করে, ওদের ঘরবাড়ি আছে, তো এখানে যাওয়াটা ঠিক না। তো বললো যে আপনার মেয়েটার এই জিনটা পছন্দ করছে, তা চেষ্টা করেন যাতে আপনার মেয়েটাকে তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেওয়া যায় কিনা। আপনার মেয়েটাকে বিয়ে যদি না দেন, তাহলে আপনার মেয়ের উপরে ওই জিনের খারাপ আকর্ষণ বাড়তেই থাকবে, এবং একটা সময় হয়তো এই জিনটা আপনার মেয়েটার ক্ষতিও করতে পারে, আপনার মেয়েটাকে উঠেও নিতে পারে। তো একটা বিয়ে দিয়ে দেন, যদি বিয়ে দিয়ে দেন তাহলে এই সমস্যাটা আর থাকবে না। ওই কবিরাজটা আমাকে এটা বললো যে একটা বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং বিয়ে দিয়ে দিলে আশা করি এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। এরপরে এসে আমি আমার ওয়াইফকে জানাইলাম, আমার ওয়াইফ বলতেছে হ্যাঁ তাহলে আমরা ওরে বিয়ে দিয়ে দিই, ওরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, এভাবে তো রাখার দরকার নাই, তাহলে বিয়ে দেন। এবার বিয়ের কথাবার্তা উঠতেছে, এবং আমরা এদিকে সেদিকে বিভিন্ন দিকে ছেলে খুঁজতেছি, এরকম করে খোঁজাখুঁজি করার পরে একটা জায়গায় একটা ছেলে আমরা তখন পছন্দ করি, ওই ছেলের কাছে আমরা তখন আমার মেয়ের বিয়ে দেবো, হাসনারে বিয়ে দেবো। তো আমি যে হাসনাকে বিয়ে দেবো, বিয়ে শাদী নিয়েও না ওর কোনো মানে মাথা ব্যথা নাই। আমরা যেদিন ওর বিয়ে দিলাম, মানে যেদিন ওর বিয়ে হলো, ওই দিন রাতের বেলায় আমি আমার বাড়িতে সারাটা দিন মেয়ের বিয়ে হলো, ব্যস্ততা, সবাইকে খাওয়াইলাম টাওয়াইলাম, সব কিছু মিলিয়ে চরম ব্যস্ততার মাঝে ছিলাম। বাট ওই দিন রাতের বেলায় আমি স্বপ্নে দেখি আমার এসে একটা মানে ভয়ঙ্কর চেহারার, একেবারে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারার লোক এসে আমারে বলতেছে, তোরা এমনভাবে বললাম যে তুই তোর মেয়েটার বিয়ে দিস না, তুই মেয়েটার বিয়ে দিয়ে দিলি, তুই মনে রাখিস যে তোর ওই মেয়ে বাঁচবে না, তোর ওই মেয়ে বাঁচবে না, তোর ওই মেয়ের আমি বাঁচতে দিব না, মানে এরকম করে ও বলতেছে। পরে আমি বললাম যে মানে রাতের বেলায় স্বপ্নটা দেখলে পরে আমি সকালবেলা আমার বউরে বলি যে এই ঘটনা। আমার বউ বলো কবিরাজের কাছে যাও, কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসো। আমি কবিরাজের কাছ থেকে তাবিজ আনছি, আমার মেয়ের হাতত আমি তাবিজ পরাই দিয়েছি। আমার মেয়েটারে বিয়ে দেওয়ার প্রায় 19 দিনের মাথায় ছেলে হচ্ছে গাড়ি চালাইতো,
ছেলে গাড়ি চালাইতো, 19 দিনের মাথায় আমার ওই মেয়ের জামাইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মানে আপনার যে প্রাইভেট কার আছে, প্রাইভেট কার চালাইতো আপনার ভাড়া প্রাইভেট কার চালাইতো, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে আমার মেয়ের জামাইটা মারা যায়। তো মেয়ের জামাইটা যখন অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মধ্যে আরও অনেক লোকজন ছিল, কারো বিন্দু পরিমাণেরও কোনো ক্ষতি হয়নি, গাড়িটা এমনি পোল্টি নিয়ে নেয়। অ্যাক্সিডেন্ট হলো, সবাই পুরো অক্ষত অবস্থায় আছে, কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার মেয়ের জামাইটা মারা যায়। এবং মেয়ের জামাইটা মারা গেলে পরে মানে 19 দিনের মাথা আমার মেয়েটা তখন বিধবা হয়। আমি তখন মেয়েটা আমার বাড়িতে নিয়ে আসি। আমার বাড়িতে নিয়ে আসার পরে আমি কিন্তু ঘটনাগুলো কারোর সাথে ওভাবে শেয়ার করতেছি না, যে পরে এই বাড়িতে আনার পর আমার মেয়ের আবারও ডাকতেছে রাতের বেলায়, আমার এই স্বপ্নে আবারও দেখায়, মানে দূর থেকে আমাকে স্বপ্নে দেখায় যে তোরে বলছিলাম না তোর মেয়েটার অন্য কোথাও বিয়ে দিস না, কেন বিয়ে দেস? তোর মেয়েরে আমি পছন্দ করছি, আমার এলাকাতে আমি নিয়ে গেছি, তোর মেয়েরা আমার মায়ে পছন্দ করছে, আমার বাপে পছন্দ করছে, আমার পরিবারে মানুষ তোর মেয়েরে পছন্দ করছে, আমি তোর মেয়েরে নিয়ে সংসার করব, আমি তোর মেয়েকে রাখবো, আমি তোর কোনো বিপদে ফেলবো না, আর তোর মেয়েটারে আমার কাছে বিয়ে দিলে তুই অনেক ভালো থাকবি, তোর কোনো অভাব অনটন থাকবে না, তুই সুখে থাকবি। মানে আমাকে এগুলো অনেক ধরনের কথাবার্তা এগুলো বলে। তো বলতে হয়েছে, আমি তখন চিন্তা করি কী করা যায়। আমার বউয়ের সাথে বসে আমার বউ তখন আমারে বলে, একটা কাজ করেন, এক জায়গায় তো বিয়ে দিছেন, এখন জামাই যেহেতু মারা গেছে, অন্য কারণেও তো জামাই মারা যেতে পারে, জিনের কারণে মারা গেছে এটা তো আর আপনি বলতে পারেন না, তাই একটা কাজ করেন, আপনি আবার আরেকটা বিয়ে দেন, আরেকটা বিয়ে দিলে হয়তো মেয়েটা ঠিক হয়ে যাবে। পরে আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমি আবার ছেলে দেখি। এমন করতে করতে পরে একটা বিবাহিত ছেলে খুঁজে পাইলাম, ছেলেটার বউ মারা গেছে, কিন্তু একটা মেয়ে সন্তান আছে, মেয়েটার বয়স হচ্ছে প্রায় 9 বছর। এই মেয়েটাকে দেখাশোনা করার জন্য বা মেয়েটার সাথে থাকার জন্য এই লোকটা তখন বিয়ে করবে। এই লোকটা একটু বয়স্ক বটে। পরে আমি আমার ওয়াইফকে বললাম, আমার ওয়াইফ বলে যে এটা খারাপ হবে না, এটা ভালো হবে, এইখানে আপনি দেন, মানে এখানে দিয়ে দেন। দেন আবার কথাবার্তা বলার পরে আমার মেয়ের ভিতরে কোনো সেন্স নাই, আমি যেখানে বিয়ে দিচ্ছি ওইখানেই বিয়ে বসে যা করতে বলতেছি তাই করতেছে, মানে আমার মেয়েটাও একরকম মানসিক রোগী হয়ে আছে। পরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওইখানে বিয়ে দিই। এরপরে আমি ওই জায়গায় বিয়ে দিলাম। তো উনি হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো, নিজের দোকানপাট ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, জমি জমা ছিল, এগুলো দেখাশোনা করতো। অ্যান্ড ওনার কাছে বিয়ে দেওয়ার কিছুদিন পরে, প্রায় আপনার 1-1.5 মাস পরেই উনি হঠাৎ করে একদিন আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার বা আমাদের গ্রামের যে লোকজন আছে তাদেরকে ডাইকে নিয়ে উনি সরাসরি আমার মেয়ের আমি 1.5 লক্ষ টাকা কাবিনে বিয়ে দিই, ওই 1.5 লক্ষ টাকা আমার মেয়ের হাতে উঠে দিন, আমার মেয়ের তালাক করে দেয়। তা ওনারা জিজ্ঞেস করলো, 1.5 বছর মাথা ওনারা জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম, আমার ওয়াইফ জিজ্ঞেস করলো, এবং আমাদের এলাকার অনেক গণ্যমান্য লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি বিয়ে করে হঠাৎ করে মেয়েটারে তালাক কেন দিয়ে দিলেন? আজকে 1.5 মাস ধরে সংসার করলেন এবং 1.5 মাসের মাথায় মেয়েটারে তালাক কেন দিলেন? উনি বলে, আমি তালাক দিয়েছি আমার নিজের জীবন বাঁচানোর জন্য, আমি যদি এই মেয়েরে তালাক না দিতাম তাহলে কিন্তু আমি বাঁচতাম না। মানে সবাই বলতেছে যে আরে ভাই, এটা আপনি কী বলেন, আপনার মেয়েরা আপনি তালাক দিলেন, মানে তালাক দিয়েছেন, তালাক না দিলে আপনি মারা যেতেন, এটা কী ধরনের কথা? এরপরে আর আমি আমার মেয়ের বিয়ে দিলাম না, এবং এই ঘটনার পরে মেয়েটা তখন আমার বাড়িতে চলে আসলো। আসার পরে আমার যে ছোট আরেকটা মেয়ে ছিল, আমি আমার ছোটো মেয়েটারে তখন বিয়ে দিয়ে দিই। আমার ছোটো মেয়েটারে বিয়ে দিয়ে আমার এই মেয়েটারে আমি তখন আমার কাছে রেখে দিই, মানে আমার মেয়ে হাসনার আমি তখন আমার কাছে রেখে দিই। এইভাবে তখন সময়গুলো কাটতে প্রায় তখন ওই সমস্যাগুলো হইতো। আমি পুরো বাড়ি বন্ধ দিছি, বাড়ি বন্ধনা করছি, বাড়ির মধ্যে তাবিজ দিছি, এবং বিভিন্ন ধরনের আপনার যেই গরুর হাড্ডি এটা ওইটা আমি গাছে ঝুলিয়ে রাখছি, মানে যাতে হচ্ছে আমার বাড়ির মধ্যে খারাপ নজর না লাগে, আমার বাড়ির কোনো ক্ষতি করতে না পারে, আমার সন্তানদের কোনো ক্ষতি করতে না পারে। এই পর্যন্ত এই জন্য যা করা দরকার আমি সব কিছু করে রাখছি। কিন্তু এরপরেও ভাই এক বিন্দু পরিমাণের উপকার আমি পাচ্ছি না। ওই আমার বাড়িতে আসে, আমার মেয়েরে ডাকে এবং আমার হুমকি দেয় রাতের বেলায়। এবং অনেক সময় আমি একদিন আরেকটা কথা বলি, আমি বাজার থেকে আসতেছি এক লোকের সাথে, আমাদের গ্রামেরই এক লোক, মানে উনি আমাদের গ্রামেরই, চিন্তা করেন দিনের বেলা আসতেছে মাগরিবের পরে। তা আমি আসতেছি, আমাদের গ্রামটা একটু নীরব ছিল আর কি, উনিও তখন আসতেছে। ওনার সাথে আমার রাস্তায় দেখা হওয়ার পরে আমাদের এলাকার আমি বললাম, কি বাড়ি যাবেন নাকি? বলে হ্যাঁ চলেন, আমার সাথে চলেন। দুইজনের কথাবার্তা বলতে উনি আমার সাথে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে, আমাদের জমি জমা এলাকার মানে এটা ওইটা নিয়ে কথা বলতে উনি হঠাৎ করে আমারে বলতেছে, মানে আমার সাথে সাথে হাইটে আসতেছে, আর তাতে আমারে বলতেছে, তোর মেয়েটা আমারে দিলি না, তুই নিজেও মরবি, তোর মেয়েটারও মারবি, পুরো গ্রামটারও মারবি। এই কথা বলতেছে হঠাৎ করে আমার কানে আসছে। আসার পর মেয়েদিকে তাকে দেখি উনি নাই, মানে উনি নাই কিরে, বাজার থেকে একসাথে হাঁটতে আসলাম এই পর্যন্ত, উনি আমারে বললো একসাথে আসলাম, এখন হঠাৎ করে উনি নাই, উনি কোথায় চলে গেল? এরপরে হাঁটতে আমি তখন ওনার বাড়িতে গেছি ডাইরেক্ট, মানে বাজার থেকে আমার বাড়িতে না, ওনার বাড়িতে গেছি, বাড়িতে যাই উনি বাড়িতে বসে রয়েছে। আমি বললাম, কী ব্যাপার, আপনি না বাজারে গেলেন, আমি আর আপনি একসাথে বাজার থেকে আসলাম, আপনি বাড়ি কখন আসছেন? পরে আমার বলে, ভাই কী বলেন এটা, আমি তো বাজারেই যাইনি।
কিরে বাজার থেকে দুজনে একসাথে কথাবার্তা বলতে বলতে আসলাম। পরে আমি বুঝতে পারলাম যে না, ঘটনাটা এরকম। তো এরপরে আমি পুনরায় আবারও বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরে এবং এইভাবে আমি তখন আমার ওয়াইফকে বলি, আমার ওয়াইফের সাথে এরকম হয়, মানে আমার ওয়াইফের সাথে এরকম, আমার ওয়াইফের ধরেন পুকুর পাড়ে গেছে, তার পিছন থেকে বলতেছে তোর মেয়েটা আমার দিলি না তো, তোরা এখন পুকুরে মানে পুকুরে ধাক্কা দিয়ে তোর আমি মেরে ফেলবো, পুকুরে চাপ দিয়ে মেরে ফেলবো, এবং তোর মেয়েটা আমাকে দিলি না তো, মানে এরকমভাবে বলে। কিছুদিন আগে এক গাড়াল মানে এক সাপ, মানে আমাদের বাড়িতে সাপের একটা সমস্যা দেখা দেয়, মানে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় হচ্ছে সাপ দেখা দেয়, সাপের একটা উত্তাপ দেখা দেয়। আমি তখন গাঁড়াল ধরে নিয়ে আসছি, মানে যারা সাপ ধরে। এই কী করলো, আপনার পুরোটা বাড়ি চান্স করলো এবং বিন বাজাইলো, আমার বলে আমার বাড়িতে কোনো সাপ নাই। আমি বললাম, আমার ওয়াইফ বলতেছে যে আমি নিজের চোখে দেখছি, আমার ওয়াইফ দেখছে, আমার ছোটো মেয়ে বেড়াইতে আসছে, আমার ছোটো মেয়ে দেখছে, আমার ভাইয়েরা দেখছে যে আমার বাড়িতে অনেক ভয়ঙ্কর আকারের একটা সাপ ঘোরাফেরা করে। বিভিন্নভাবে আমরা সাপটাকে দেখি। ওই গানালটা আমি রাতের বেলায় রেখে দিই যে আপনি রাতে থাকেন, আপনি দেখেন এরপরের দিন হয়তো সাপটা আপনার আয়ত্তের মধ্যে আসতে পারে। এর পরের দিন আমি ওই গানালকে আটকায় রাখি, কিন্তু ওই গানাল বলতেছে যে না, সে কোনো সাপুরিয়া বলতেছে যে না, কোনো সাপ আমার বাড়ির আশেপাশেও নেই। এবং এখন যেই সমস্যাটা সবচেয়ে বেশি আকার ধারণ করছে, এখন আমি প্রতিটা রাতের বেলায় এই লোকটারে ডিরেক্টলি মানে ওই স্বপ্নে দেখতে পাই, কোন লোকটারে, যে লোকটারে আমি আজ থেকে প্রায় 7 বছর আগে, আজ থেকে প্রায় 50-60 বছর আগে যেখানে হচ্ছে লোকটাকে দাফন করা হয়েছিল, ওই যে আপনার বসন্ত পাগলা বলে একটা পাগলার কথা আমি বলেছিলাম আমার গল্পের শুরুতে, যে পাগলাটাকে হচ্ছে আমরা দাফন করে দিয়েছিলাম, মানে পাগলাটাকে কেউ খাবার দেনে পাগলাটা মারা গেছে এবং একটা পর্যায়ে এরকম সমস্যাগুলো হয়েছিল। ওই পাগলাটার আমি স্বপ্নে দেখি, আরও বহু বছর আগের দেখা, ওর চেহারাও আমার ঠিক মনে নাই, কিন্তু আমি পাগলাটাকে দেখি। বসন্তের গোটা শরীরে আমার স্বপ্নে আমার সামনে আসে এবং ওই বসন্তের গোটার যে মানে আপনার পানিগুলো আমার শরীরে ছিটা দেয়, আমারে মারে। বাইরে বলতেছে যে দেখ, আমি তো মানে এই পাগলারে আবার তোর মাঝে ছেড়ে দিব, আমারে বলে যে পাগলাটার আইনে তোদের গ্রামে আবার ছেড়ে দিব। এবার একবার যেরকম গ্রামটা পুরো জনশূন্য হয়ে গেছিল, এই গ্রামটা আবারও জনশূন্য হয়ে যাবে। এই গ্রামে কোনো মানুষ থাকতে পারবে না, এই গ্রামে কোনো মানুষ বসবাস করতে পারবে না। এবং এরকম করতে করতে যখন এই স্বপ্নগুলো দেখায়, পরে আমি একজন কবিরাজের, আমি আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের গাইবান্ধার একজন কবিরাজের শরণাপন্ন হই। উনি অনেক ভালো মাপের একজন কবিরাজ এবং উনি ওই জিনটাকে তখন মানে ওনার বশে আনার পরে আমি ওই জিনটার সাথে সরাসরি কথা বলি, যেটা আমার মেয়েকে বিয়ে করতে চায় বা আমার মেয়েকে নিয়ে যেতে চায়, এবং তার সাথে আমি ডিরেক্টলি বলি যে কী হয়েছে বলো। সেই দোকান আমারে বলে আমার মেয়ের এসে পছন্দ করছে, আমার মেয়ের এসে তার বাড়িতে নিয়ে গেছে, তার বাপ মা সবাই আমার মেয়েরে দেখছে। আমি যদি আমার মেয়েরে তার কাছে না দিই তাহলে আমাদের গ্রামের অনেক বড় একটা ক্ষতি হবে। একবার যেরকম আমাদের গ্রাম পুরো জনশূন্য হয়ে গেছিলো, এরকম জনশূন্য হয়ে যাবে, আমাদের গ্রামের কোনো মানুষ বাঁচবে না। পরে আমারে বলে যে, আমি বললাম যে তার তো আমার মেয়ে তো বাড়িতেই আছে, ঘরেই আছে, তুমি তো জিন মানুষ, তুমি তো যে কোনো সময় আমার মেয়েকে নিয়ে যেতে পারো। এবং সে বলতেছে যে না, আমি এভাবেই নিব না, আমাকে এমন কিছু নোংরা কাজ করতে বলে, আমার মেয়ের সাথে এমন কিছু নোংরা কাজ করে, মানে যেটা আসলে এখানে বলার মতো না, এরকম কিছু নোংরা কাজ করে আমি বাবা হয়ে আমার মেয়ের সাথে এরকম নোংরা কাজগুলো করে আমার মেয়ের নগ্ন অবস্থায় এমন একটা জায়গার ঠিকানা বলে, এইখানে আমার মেয়েকে দিয়ে আসার জন্য হাতে পায়ে হলুদ মেখে এবং কপালের মধ্যে এটা ওইটা দিয়ে এইভাবে এমনভাবে রেখে আসতে বলে, ওইভাবে রেখে আসলেই নাকি সে আমার মেয়েকে নিতে পারবে, আমার মেয়েকে নিয়ে যাবে এবং এরপর থেকে আমার কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, আমাকে 7 রাজা ধন দিবে, টাকা পয়সা দিবে এবং আমার পুরো গ্রাম সে উন্নত করা দিবে, গ্রামের প্রতিটা মানুষের মাথায় সে সুখ দেবে। এই ধরনের কথাবার্তাগুলো আমাকে বলে। কিন্তু একজন বাবা হয়ে আমি কীভাবে আমার মেয়ের সাথে এই ধরনের কাজ করব এবং আমার মেয়েটার আমি এইভাবে দিয়ে আসবো। এবং প্রতিনিয়ত ভাই ঘুমাইতে পারি না, প্রতিটা রাতের বেলায় সে স্বপ্নে আসে, স্বপ্নে এসে আমাকে এরকম করে, ধরেন আমি রাতের বেলায় সিদ্ধান্ত নিই যে পরের দিন সকাল অমুক কবিরাজের কাছে যাব, ওই রাতে আমাকে স্বপ্নে দেখায় তুই মনে মনে চিন্তা করতেছিস তুই অমুক কবিরাজের কাছে যাবি, ওই কবিরাজ তোকে ভালো করতে পারবে না, ওই কবিরাজ তোকে কিছুই করতে পারবে না, আমি তোরে বাঁচতে দিব না। আমি আজকে অনেকগুলো রাত ঘুমাতে পারি না এবং শেষ পর্যন্ত আমি আপনার গল্পগুলো পাইলাম এবং গতকালকে আপনার গল্পটা আমি শুনলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আমি ওই কবিরাজের ঠিকানাটা আপনার কাছে চাই এবং আমি পুরো ঘটনাটা আপনাকে খুলে বললাম। আপন ভাই, আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি আমাকে ভালো একজন কবিরাজের ঠিকানা দিবেন এবং কিভাবে আমি আমার এই মেয়ে নিয়ে রক্ষা পাই। আমি বাবা হয়ে মেয়ের সাথে এমন কাজ আমাকে করতে বলে, এটা আমি করতে পারবো না এবং আমার মেয়েটাকে আমি ওর কাছে দিতেও পারবো না। বাবা হয়ে আমি কিভাবে এমন জল্লাদের মতো কাজ করি বলেন। আমার ওয়াইফ, আমার মা, আমার বাবা, আমার পরিবারের অন্য মানুষগুলো সবাই আমার মেয়ের টেনশানে, কেউ ঘুমায় না, কেউ খায় না এবং সবাই মৃত্যুর ধার প্রান্তে এসে পৌঁছেছে। আপনার গল্পগুলো আমি শুনিতে আপনাকে আমার মেয়ের জীবনের বা আমার জীবনের গল্পটা বললাম। যদি পারেন মেহেরবানি করে আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন, আমি এখন কি করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজকে পবিত্র মাহে রমজান, সম্ভবত
আমি জানি না যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা আজকে রাতে রোজা রাখবো, মানে আজকে রাত থেকে আমরা রাতের খাবার খাবো, ভোর রাতে খাবার খেয়ে রোজা রাখবো। তো যাই হোক, আপনারা সবাই অনেক ব্যস্ত এবং ব্যস্ততার মাঝেও এই যে গল্প শুনেছেন এটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে কি জানেন, এখানে উনি ইয়াসিন সাহেব, তিনি আমার বাবার বয়সী একজন লোক, এবং তার মেয়ে হাসনা আক্তারের জীবনে যে ঘটনাগুলো ওইটাই উনি আমাদেরকে বললো, এবং আমার কাছে উনি কবিরাজের নাম্বার ছিল। দেখেন, আপনারা অনেকেই আমাকে ইমেল করেন, আমি আপনাদের ইমেলগুলো চেক করি, আপনাদের কমেন্টগুলো দেখি, ইমোতে আপনারা নক করেন যে কবিরাজের নাম্বার দেওয়ার জন্য, অমুক গল্পের অমুক কবিরাজের নাম্বার দেওয়ার জন্য। আমি হয়তো মাঝে মাঝে 2-1 জনকে দিয়েও থাকি, প্রচুর বিরক্ত করলে যখন নিতে পারি না তখন আমি দিই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই কবিরাজগুলোকে বিশ্বাস করি না। কবিরাজ 99% আমার কাছে ভুয়া মনে হয়, বাকিটা আল্লাহই ভালো জানে। তো আমার সলিউশন থাকবে বা আমার কথা হবে যে, ভাই ইয়াসিন ভাই, আপনি যেহেতু আমাকে ভাই করেই সম্বোধন করেছেন, আমি আপনাকে ভাই করেই বলি যে আপনি আপনার মেয়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আপনি আপনার মেয়েকে দিনই শিক্ষা দেন। এবং যে জিনিসটা আমি নিজে আমার জীবনে শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে, আমার জীবনে একটা সমস্যা যখন এরকমভাবেই হতেছিল, আমি রাতের বেলা ঘুমানোর সময় আমার মাথার নিচে আমি কোরআন শরীফ রেখে ঘুমিয়েছি, মানে বালিশের নিচে কোরআন শরীফ রেখে ঘুমিয়েছি। আমি ওই সমস্যাটা থেকে সমাধান পেয়েছি, এবং অনেকেই আমাকে বলেছে এই কাজটা করলে নাকি অনেক কিছু থেকে রক্ষা পাওয়া যায়। যদি আপনি এরকম খারাপ স্বপ্ন দেখিয়ে থাকেন, এবং আপনার মেয়েও যদি এরকম খারাপ স্বপ্ন দেখে, আপনি আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন, এবং অবশ্যই রাতে ঘুমানোর সময় বালিশের নিচে কোরআন শরীফ রেখে ঘুমানোর চেষ্টা করেন। আর বাকিটা আপনি ওভাবেই করেন। কিন্তু আমি আসলেই বলি না যে আপনি কোনো কবিরাজের কাছে যান, কারণ আল্লাহ তাআলার উপরে কিছু নাই, কেউ নাই। আপনি মহান আল্লাহর কাছে যান, তিনি আপনার মেয়েকে হয়তো ভালো করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের এই গল্পের ইয়াসিন ভাইকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং তার মেয়ে হাসনার জন্য যদি আপনার ভিতর থেকে কোনো মতামত থেকে থাকে সেটাও লিখবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। ইয়াসিন সহ তার গ্রামের পুরো গ্রামবাসী, যেহেতু ইয়াসিন ভাই বললো যে পুরো গ্রামবাসীকে ওই জিনটা হুমকি দিয়েছে, সো পুরো গ্রামবাসীও হয়তো কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারে আপনার একটা কমেন্টের একটা মন্তব্যের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।